আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন পর্যন্ত যেহেতু কেউ উপস্থিত হন নাই, তো আজকে ক্লাসটা শুরু করি আমরা। আশা করি যে পরে আপনারা এটা দেখে নেবেন। তো আজকে আমাদের ম্যাথের ক্লাস, ম্যাথ প্রোগ্রামের ফার্স্ট পেপারের শেষ চ্যাপ্টার যোগজীকরণ, একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে প্রচুর পরিমাণে অ্যাডমিশনে কোশ্চেন হয়, প্লাস এইচএসসি তো আপনারা দেখে আসছেন যে অনেক কোশ্চেন, প্রায় এক সেট কোশ্চেন এখান থেকে আসে। এবং অ্যাডমিশনেও টিচার্সদের খুব একটা পছন্দের চ্যাপ্টার যেটা, এখানে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি লেভেলের অনেক কোশ্চেন আসে, রিটেন প্লাস এমসিকিউ দুইটাই। তো এটা একটু বড় চ্যাপ্টার। এর আগে আমরা অন্তরীকরণটা শেষ করেছি, আজকে আমরা যোগজীকরণ শুরু করব। তো শুরু করা যাক। আস্তে আস্তে আমরা প্রায় সব সূত্রগুলো দেখব এবং এগুলো রিলেটেড ম্যাথ গুলো প্র্যাকটিস করব। আচ্ছা, তো যোগজীকরণ জিনিসটা কি? অন্তরীকরণে দেখেছি আমরা যে বড় কোনো অংশকে ভেঙে ছোট বানানো। যোগজীকরণে কি হয়? যোগজীকরণটা আমাদের, ধরে নেন যে একটা ক্ষেত্র আছে। শর্টে আপনাদেরকে বুঝাই দিই, যেহেতু থিওরিতে বেশি সময় নষ্ট না করে ম্যাথের দিকে যাবে বেটার। তো আমরা নর্মালি কি আগে দেখেছি যে একটা ক্ষেত্র আছে যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, এটার ক্ষেত্রফল বের করার সময় আমরা কি করতাম, যে এর ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখন আমাদের ধরেন যে এইরকম একটা ক্ষেত্র আছে যেটা কোনো দৈর্ঘ্য প্রস্থ নাই, মানে এর বাহু বলতে নাই, এর সব হলো পাকা বা বিভিন্ন বৃত্তাকার, অর্ধবৃত্তাকার, উপবৃত্তাকার ক্ষেত্র দিয়ে সেটা গঠিত। এখন সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রটার কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব? সেক্ষেত্রে কি করা হয়, এই জিনিসটাকে আমরা যদি একদম ছোট্ট 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 খণ্ডে ভাগ করি, তাহলে এগুলো এক সময় এক একটা একটা আয়তক্ষেত্রের মতো কাজ করবে। কিভাবে? ধরে নিন যে এটা একটা কার্ভড এরিয়া বা বাঁকানো এরিয়া। তো এটা নর্মালি এখানে যদি আমরা একটা ক্ষেত্র আঁকাই, তো এটা কি বাঁকানো, যার ফলে এটা না ট্রাপিজিয়াম না আয়তক্ষেত্র না বর্গ, কিছু বলা যাবে না। কিন্তু আমরা যদি এটাকে একটা ছোট খণ্ডে আঁকাই, ধরে নিন যে ফোনের মধ্যে যদি আমরা জিনিসটাকে জুম করি, জুম করতে থাকলে কি বাঁকা অংশটা এক সময় হালকা সোজা হইতে হইতে গিয়ে এক সময় স্ট্রেট লাইন হয়ে যাবে। তো আমরা ধরে নিলাম যে জুম বা ছোট ছোট খণ্ডে আঁকাইতে আঁকাইতে এই জিনিসটা এক সময় স্ট্রেট লাইন হয়ে গেছে। তো স্ট্রেট লাইন হয়ে যে কিছুটা এরকম দেখাবে। তো এটা একটা ট্রাপিজিয়ামের মতো হয়েছে। পরে এই জিনিসটার ক্ষেত্রফল বের করে যতগুলো ভাগে ভাগ করেছি সবগুলোকে যদি যোগ করি, তাহলে টোটালটার ক্ষেত্রফলটাকে আমরা পেয়ে যাব। এই জিনিসটাই কাজ করে ইন্টিগ্রেশনে। এটা আমরা ক্ষেত্রফল দিয়ে বুঝলাম, আরো অনেক উপায়ে বোঝা যায়, তবে এটাই সহজ হয়। ধরে নিন যে এইরকম একটা এরিয়া আছে। তো বলেছে যে এই এরিয়াটা কতটুকু ক্ষেত্রকে দখল করে রেখেছে বা এটার ক্ষেত্রফল কত। তো যেহেতু আমাদের এটা কোনো বর্গ আয়ত বা কোনো এক্সাক্ট ক্ষেত্রের মধ্যে পড়ছে না, সেক্ষেত্রে আমাদের এটা কি ইন্টিগ্রেশনের মাধ্যমে করলে সব থেকে ইজিলি অ্যান্সারটা চলে আসবে। তো আমরা কি এটাকে যদি একদম ছোট ছোট খণ্ডে ভাগ করি, অনেকগুলো ছোট ছোট খণ্ডে ভাগ করলাম, হ্যাঁ, আরো ছোট ছোট, যার ফলে কি উপরের আমাদের এই বাহুগুলো ধরে নেন যে সবগুলো কার্ভ থেকে স্ট্রেট হয়ে গেছে। এখন আমরা যে কোনো একটার ক্ষেত্রফল বের করে যতগুলো খণ্ডে ভাগ করেছি টোটাল লাগে দিয়ে গুণ করলে কি ক্ষেত্রফল আসবে। ইন্টিগ্রেশনের মাধ্যমে করলে কিভাবে আসবে? ধরে নেন যে আমরা এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর যদি চিন্তা করি, তো ধরে নেন যে এটার প্রথম বাহুটা এক্স অক্ষের 3 বিন্দুতে ছেদ করেছে এবং শেষ বাহুটা এক্স অক্ষের 5 বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো এক্স অক্ষ বরাবর, যে লোয়ার লিমিট আমার 3, আপার লিমিট হচ্ছে 5। আচ্ছা, লোয়ার লিমিট আপার লিমিট তারপরে ডিএক্স কেন ইউজ করা ইন্টিগ্রেশনে, এগুলোর ব্যাখ্যাতে গেলাম না। ধরে নেন যে ম্যাথে এগুলো থাকে, কারণ এগুলো ব্যাখ্যা করতে গেলে একটু সময় লাগবে। তো আমাদের কি ইন্টিগ্রেশনের নিচে আমরা লোয়ার লিমিট ইউজ করি, উপরে আপার লিমিট, মানে কোথা থেকে শুরু করলাম কত পর্যন্ত গেলাম, এক্স অক্ষ বরাবর গেলাম, অতঃপর তোমার ধরো এই যে বাহুটার একটা সমীকরণ দিয়ে দিবে, ধরে নিলাম যে ওয়াই আজকে ইজ আপনার ইকুয়াল শেষ। টু এক্স স্কোয়ার। ঠিক আছে? তো আমরা ওয়াই এর যে সমীকরণটা, যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর করছি, তাহলে এক্স এর সমীকরণটা বসাবো এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এখন আমরা ইন্টিগ্রেশন করে এটা যদি আমরা অ্যান্সার বের করি, তাহলে এটাই চলে আসবে কি আমাদের এই ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, তো এই গেল হলো ইন্টিগ্রেশন কেন বা কি রিজনে করা হয়, এটার একটা উদাহরণ। আর উদাহরণের দিকে না যেয়ে আমরা এখন ম্যাথের দিকে আসি। তো ইন্টিগ্রেশনে কি, ইন্টিগ্রেশনের চ্যাপ্টারে অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে এগুলো কিছু কিছু সূত্রের উপরে কাজ করে, কিন্তু এখানে ভাঙিয়ে লিখতে হয়, অনেকটা লিমিট আছে করে। সূত্রের থেকে ইকুয়েশন গুলোর উপর ফোকাস বেশি করতে হয়। কিন্তু ইন্টিগ্রেশন টোটালটাই ডিপেন্ড করে সূত্রের উপরে। তুমি একটা ম্যাথ দেওয়া থাকলে ওটা দেখে বুঝে নিতে হবে যেটা কোন থিওরি অ্যাপ্লাই করলে আমাদের সহজে, বা কোন
অনেক সূত্র ইউজ করলে একবারে অ্যান্সারটা চলে আসবে। কারণ ইন্টিগ্রেশনে যদি একটা ভুল সূত্র অ্যাপ্লাই করি তাহলে সেটার জন্য অনেক লং লেন্দি একটা ম্যাথ করা লাগে, তারপরে অ্যান্সার মিলে। আর ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েশনের মতো ইজিলি কিছু সূত্র দিয়ে আসে না। এখানে আমাদের ডিফারেন্সিয়েশনে যেমন ইউ ভি সূত্র ছিল, ইউ বাই ভি এর সূত্র ছিল, এখানে সেই ইউ বাই ভি এর ক্ষেত্রে একটু বড় লেন্থের সূত্র অ্যাপ্লাই করতে হয়। তো এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্যাটাগরির ম্যাথের জন্য ওই ক্যাটাগরির সূত্রটা অ্যাপ্লাই করাই বেটার। আমরা ওটাই দেখবো। ফার্স্টে আমরা প্রত্যেকটা ক্যাটাগরিকে ধরে ধরে ওগুলোর জন্য কি স্পেসিফিক সূত্র আছে বা কি টেকনিক আছে সেটা দেখবো, এবং পরে আমরা র্যান্ডমলি কিছু ম্যাথ প্র্যাকটিসের মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ করব। আচ্ছা, তো শুরুতেই আমাদের কিছু সূত্র, ইম্পর্টেন্ট সূত্রগুলো আমরা দেখে নেই বা একবার রিভিশন দিয়ে নেই। তো আমরা প্রথমে জানি যে এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতাম, ধরেন ডিডি এক্স যদি করি, তাহলে কি হয়, আমার পাওয়ার সামনে আসার একটা পাওয়ার কি হয়ে যায়, কমে যায়। কিন্তু আমরা যদি ইন্টিগ্রেশন করি ডিএক্স এক্স এর সাপেক্ষে, এখানে ডিএক্স এর একটা জিনিস বলে দেই যে ডি এর পরে যে জিনিসটা থাকবে সেইটাকে ধরে আমরা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। এখানে যদি এক্স আছে মানে এক্স এর ইন্টিগ্রেশন হবে। আচ্ছা, তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ডিফারেন্সিয়েশনের উল্টাটা হলো ইন্টিগ্রেশন। এটা তো ডিফারেন্সিয়েশনে দেখেন পাওয়ার একটা কমে গেছিল, ইন্টিগ্রেশনে পাওয়ার কি হয়ে যাবে, একটা বেড়ে যাবে। আর এক্ষেত্রে পাওয়ার সামনে এসেছিল গুণ অবস্থার, এখানে সেই পাওয়ারটাই ভাগ অবস্থায় যাবে। প্লাস সি, সিটা হলো ধ্রুবক, হ্যাঁ, ইন্টিগ্রেশনের সময় কি পড়ে যায় সেটাকে এই সি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো আশা করি ইন্টিগ্রেশনটা বুঝলেন। ডিফারেন্সিয়েশনের উল্টাই, যে পাওয়ার বেড়ে যাবে এবং যতটুকু বেড়ে যতটা হবে সেটা দিয়ে আবার কি নিচে ভাগ যাবে। আচ্ছা, এবার ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, ই টু দি পাওয়ার এক্স ই দেখেছিলাম। আচ্ছা, এক্সটা তো জানি আমরা, ই টু দি পাওয়ার এ এক্স করি। ই টু দি পাওয়ার এ এক্স এর ডিফারেন্সিয়েশন কি, এ ই টু দি পাওয়ার এক্স ইনটু, আর ইন্টিগ্রেশনের সময় আমরা কি করব, ইন্টিগ্রেশনের সময় উল্টা, মানে ই টু দি পাওয়ার এ এক্স থাকবে, আর ডিফারেন্সিয়েশন এটা সামনে আসতে, এবার এটা চলে যাবে কি আমাদের নিচে। আচ্ছা, এবার আসি ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স, মানে কোন একটা সংখ্যার উপরে এক্স আছে, যেমন 5 টু দি পাওয়ার এক্স আছে, এটাকে যদি ইন্টিগ্রেশন করতে বলে তাহলে এটার অ্যান্সার হবে কি, যে এ টু দি পাওয়ার এক্স এর আমরা অ্যান্সার কি দেখেছিলাম, লন এ। তাহলে এখানে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ হবে, তখন গুণ অবস্থায় থাকতো, এখানে ভাগ অবস্থায় যাবে। আচ্ছা, সবগুলো শেষে প্লাস সি আছে, প্লাস সি সবগুলোর ক্ষেত্রে লিখলাম না, আপনারা ধরে নিয়েন। আচ্ছা, এই গেল সাংখ্যিক মানগুলা। এবার আসে হচ্ছে আহ ত্রিগোণমিতিক টার্ম গুলো, যেগুলো সাইন কস টেন। তো আমরা সাইনের ডিফারেন্সিয়েশন জানতাম কস, তাহলে সাইনের ইন্টিগ্রেশন কি হবে, সাইনের ইন্টিগ্রেশন হবে মাইনাস কস, ঠিক আছে। আর কসের ডিফারেন্সিয়েশন ছিল মাইনাস সাইন, এখানে হবে কসের ইন্টিগ্রেশন হবে কি, এবার হবে শুধু সাইন, মাইনাসটা অদল বদল হয়ে যাবে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের মাঝখানে। আচ্ছা, এবার আসি যে আমরা দেখেছিলাম যে টেন এর ডিফারেন্সিয়েশন কি, টেন এর ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, টেন এক্স, উল্টাটা। হ্যাঁ, সেম উপায়ে ইন্টিগ্রেশন যদি সেক এক্স টেন এক্স করি, তাহলে এটা সমান সমান আমাদের অ্যান্সার আসবে কি, সেক এক্স টেন এক্স এর ইন্টিগ্রেশন আসবে সেক এক্স, কারণ সেক এক্স এর ডিফারেন্সিয়েশন সেক এক্স টেন এক্স, তাহলে সেক এক্স টেন এক্স এর ইন্টিগ্রেশন হবে সেক এক্স। আচ্ছা, কিছু কিছু জিনিস যেটা ইন্টিগ্রেশন সাধারণত ডিফারেন্সিয়েশন থেকে আসে না, যেমন ধরে নাও যে ইন্টিগ্রেশন যদি শুধু সেক থাকে, সেক্ষেত্রে কি হবে, শুধু সেকের কোনো ইন্টিগ্রেশন মানে এই নর্মাল ওয়েতে নাই, হ্যাঁ, এটা মনে রাখাই ভালো। তো এটা মনে রাখো যে ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স, এটার ভ্যালু হচ্ছে লন সেক এক্স প্লাস টেন এক্স। আর আরেকটা আছে ইন্টিগ্রেশন টেন এক্স, এটারও নর্মাল কোনো ডিফারেন্সিয়েশন নাই। দেখো যে ইন্টিগ্রেশন সেক এক্স টেন এক্স গুণ অবস্থায় থাকলে শুধু ইন্টিগ্রেশন আছে, কিন্তু যদি নর্মাল শুধু টেন এক্স এর ইন্টিগ্রেশন করি তাহলে এটার ইন্টিগ্রেশন আসবে মাইনাস লন কস এক্স, ঠিক আছে। অথবা মাইনাস যদি হটাই দিই তাহলে লন সেক এক্স, এটা টেন এর ক্ষেত্রে গেল। আচ্ছা, তো এই গেল আমাদের হইলো ইন্টিগ্রেশনের বিভিন্ন টার্ম গুলো। আরো কিছু সূত্র আছে, ওগুলো আমরা ম্যাথের মাধ্যমে দেখবো, ম্যাথের মাধ্যমে দেখবো, তাহলে ওটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আসি আমরা ম্যাথে। তো আমরা ফার্স্টে প্রথমে একটা একটা করে রুলস ধরবো, ওগুলো কিভাবে সলভ করা যায় এবং একটা করে এক্সাম্পল দেখবো, লাস্টে কিছু একসাথে কিছু ম্যাথ ধরে ধরে ওগুলো করে ফিনিশ করে ফেলবো। তো
প্রথমে দেখেন আমাদের ফার্স্ট যে রলটা চালু করব সেটা যদি আমাদের কখনো এরকম থাকে যে ইন্টিগ্রেশন এফ অফ এ এক্স প্লাস বি এই আকারে থাকে ডিএক্স, আর এ এক্স প্লাস বিটা কি, এক্স প্লাস বিটা একটা টার্ম, হ্যাঁ, একটা এক্স এর ফাংশন, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে আমরা এই অংশটাকে ইজ ইকুয়াল টু জেড ধরে নেব, তারপরে ডিফারেন্সিয়েশন করে দেব। ডিফারেন্সিয়েশন করলে যেটা আসবে পরে ওইটা মেন সমীকরণে ইনপুট দিলে অ্যান্সার আসবে। এটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে যে উপরে হচ্ছে এক্স প্লাস বি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, ডিভাইডেড বাই নিচে থাকবে হলো এক্স এর সহগ। তো আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলের মাধ্যমে শর্টকাটটাও দেখব, ফাইনালটাও দেখব। তো ধরে নাও যে দেওয়া আছে ইন্টিগ্রেশন cos 2x মাইনাস 3 dx, ঠিক আছে। এখন cos 2x মাইনাস 3 dx এটা ইন্টিগ্রেশন চাইছে, এখানে x টা দেখো যে এটা একটা x এর ফাংশন দেওয়া আছে, তাহলে নরমাল ওয়েতে করতে গেলে কি দেখলাম যে f অফ x, x এর যে ফাংশনটা থাকবে সেটাকে আমরা z ধরে নেব, তাহলে এখানে ধরবো 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু z, তাহলে এটাকে এখন ডিফারেন্সিয়েশন করি উভয় পক্ষকে, তাহলে এদিকে থাকবে কি 2 dx ইজ ইকুয়াল টু dz। তাহলে এখান থেকে আমাদের dx এর ভ্যালু ইজ ইকুয়াল টু কি আসবে, dz ডিভাইডেড বাই, এখন এই জিনিসটা আমরা মেন সমীকরণে যদি ইনপুট দিই তাহলে ইন্টিগ্রেশন cos, এটাকে আমরা z ধরে নিয়েছি তাহলে cos z, আর dx এর যে মান কি পাইলাম dz বাই 2, তাহলে dz ডিভাইডেড বাই 2। এখন আমরা টুটাকে বাইরে নিয়ে আসি, মানে হাফ নিয়ে আসলাম বাইরে, তাহলে ভিতরে থাকলো কি ইন্টিগ্রেশন cos z dz, তাহলে cos z dz এর সময় cos এর ইন্টিগ্রেশন আমরা কি দেখলাম, cos এর ইন্টিগ্রেশন হলো sin z, তাহলে এটাই আমাদের কি ফাইনাল অ্যান্সার। এখন এখানে আমরা z এর ভ্যালুটা বসাই দিই যে যেটা ধরেছি, তাহলে ইনটু sin z এর ভ্যালু কি 2x মাইনাস 3, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, তো এটাকে যদি আমরা শর্টকাটে করি, শর্টকাট লটা কি দেখলাম, শর্টকাটে দেখলাম যে এটার সাপেক্ষে কি আমাদের ওটা ছিল হলো cos 2x মাইনাস 3 dx। আচ্ছা, শর্টকাটটা কি, যে উপরে আমরা কি থাকবে, উপরে এটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে এটার সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা যদি আমরা টোটালটা x ধরি তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন কি sin x, x এর জায়গায় কি আমরা টোটাল এই জিনিসটা ধরবো 2x মাইনাস 3, নিচে ডিভাইডেড বাই হবে কি x এর সহগ, তাহলে এখানে x এর সহগ কত, x এর সহগ হলো 2, তাহলে দেখো যে এটার অ্যান্সার এটার অ্যান্সার কি আমাদের সেম। তাহলে আশা করি ফার্স্ট লটা বোঝা গেছে। এবার আসে আমাদের সেকেন্ড লতে। সেকেন্ড ল হচ্ছে যদি আমাদের x এর টার্মটা ওপর নিচ দুই জায়গাতেই থাকে, ধরুন যে ইন্টিগ্রেশন এরকম আছে ax প্লাস b ডিভাইডেড বাই cx প্লাস d dx। আচ্ছা, তো আমরা যদি ডিফারেন্সিয়েশন থাকতো এটা, তাহলে উপর নিচে x থাকলে আমরা কি করতাম, ইউভি ধরে নিয়ে ইউভি এর সূত্রটা ফেলতাম ইউ ডিভাইডেড বাই ভি এর, বাট এখানে তো আমাদের তেমন কোনো সূত্র নাই। তো এখানে কি করতে হবে, যদি আমার উপর নিচে দুই জায়গাতে x থাকে এবং x এর পাওয়ার যদি 1 থাকে দুই জায়গাতে, এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 1, তাহলে আমরা এই হরটাকে উপরে লেখার চেষ্টা করব যেভাবে হোক, মানে এটার অ্যান্সার হলো হরকে উপরে লিখবো, তারপরে গুণ ভাগ করে মিলানোর চেষ্টা করব উপরের সমীকরণটা। যেমন দেখো একটা ম্যাথেই দেখি আমরা, যেমন ইন্টিগ্রেশন 3x প্লাস 5 ডিভাইডেড বাই 4x প্লাস 7 dx, এটার ইন্টিগ্রেশন করতে বলেছে। আচ্ছা, এগুলো কিন্তু ইজি, হ্যাঁ, সিম্পল ম্যাথ দিয়ে শুরু করেছি, তো এগুলোতে বেশি সময় নষ্ট করা যাবে না, একবারে দেখে নাও। তাহলে যেহেতু উপরে x এর আর নিচে x এর ভ্যালু মানে পাওয়ার সেম, তো সেক্ষেত্রে আমরা কি করব, হরটাকে উপরে লেখার চেষ্টা করব। তো 4x প্লাস 7 এটা থাকলো, এখন এই হরটা উপরে লিখবো যে 4x প্লাস 7, কারণ আমরা ইচ্ছা করলে তো কোনো কিছু লিখতে পারবো না, কারণ উপরে এক্স আছে, এক্স এর সহগ 3 নিচে আছে 4, তাহলে এখন আমাদের গুণ ভাগ করে ওটাকে সমান করতে হবে। তো দেখো যে এক্স এর ভ্যালু 3 করার জন্য কি আমরা 3 দিয়ে গুণ করব, 4 দিয়ে ভাগ করব, তাহলে এটা যদি আমরা 3/4 কে 4x দিয়ে গুণ করি 4 4 কাটা থাকবে কি 3x। আর অতিরিক্ত কি নিলাম এখানে দেখো, অতিরিক্ত আমার ঢুকলো 3/4 ইন্টু 7, 3/4 ইন্টু 7 এই অংশটা বেশি আসছে, তাহলে এটাকে আমরা বিয়োগ করে দিব, যে বা বিয়োগ 3 ইন্টু 7 ডিভাইডেড বাই 4, আর প্লাস 5 উপরে আছে প্লাস 5টা নামাই দিলাম। আশা করি এই টার্মটা বোঝা গেছে। এটা করে কি লাভ হলো, এটা করলে দেখো যে আমরা এখন এটাকে দুই ভাগ করতে পারবো। দুই ভাগ করলে কি, এই মাইনাস থেকে যদি আমরা এই জিনিসটাকে দুই ভাগ করে ফেলি এই অংশ থেকে, তাহলে দুই ভাগ করলে এই অংশ থেকে কি 4x
+7 4x+7 কেটে যাবে, শুধু সংখ্যা থাকবে। আর ওই পাশেও উপরে দেখো কোনো এক্স থাকছে না, যার ফলে এক্স টার্মটা উপরে আউট হয়ে যাবে, আমরা নর্মালি অ্যান্সার করতে পারবো। তাহলে এখন এই মাইনাস থেকে 2 ভাগ করব। ইন্টিগ্রেশন এই অংশটা যেহেতু আমরা গুণ অবস্থায় নিয়েছি, এটাকে বাইরে নিলাম, 3/4। এখন 4x+7 ডিভাইডেড বাই 4x+7 মাইনাস, আবার নিলাম ইন্টিগ্রেশন। এখন এই অংশটা যেহেতু এক্স নাই, তাহলে এটাকে বাইরে নিয়ে নেব। এটা যোগ করলে কত আসছে, হর হলো 4, 3 × 7 -21 +20, মানে -1, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, 1 থাকলো। ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই 4x+7, এখানেও ডিএক্স এখানেও ডিএক্স। তাহলে আশা করি ভাঙাটা বোঝা গেছে। এবার দেখো যে উপরে এটা কেটে যে কি 1 থাকবে, আর 1 এর ইন্টিগ্রেশন আমরা কি জানি, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x। ঠিক আছে, এটা হলো 4 × x প্লাস, এখন দেখো যে এখানে x এর টার্ম 1 বাই আকারে আছে, তো এটা আমরা এটা সূত্রটা দেখে নেই। যদি আমাদের কখনো 1/x থাকে, তাহলে এটার অ্যান্সার কি, ln x। ঠিক আছে, তো এটা টোটালটাকে আমরা x ধরতে পারবো, যেহেতু এখানে x এর পাওয়ার 1। তাহলে এটার ইন্টিগ্রেশন কি, যদি আমার দেখো যে 1/x এর, আচ্ছা এখানে আরেকটা জিনিস, যদি আমাদের নিচে যে x এর টার্মটা থাকবে সেটা ডিফারেন্সিয়েশনটা উপরে থাকা লাগবে। হুম, তো আমরা 1/x এর ডিফারেন্সিয়েশন তো 1, তাহলে 1/x এটা ln x লিখলাম। ধরে নাও যে আমাদের এখানে আছে হলো 2x, তাহলে উপরে 1 থাকলে হবে না, উপরে 2 থাকা লাগবে। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারবো কি, ln 2x। যেটা নিচে আছে তার ডিফারেন্সিয়েশন থাকা লাগবে উপরে। তাহলে এখানে দেখো 4x+7, এটা ডিফারেন্সিয়েশন কি 4, তাহলে আমরা উপরে একটা 4 নিয়ে নিব। উপরে একটা 4 নিলে বাইরে একটা কি 4 ভাগ আকারে নিতে হবে। তাহলে বাইরে একটা 4 ভাগ আকারে নিলে 4 × 4 16, ইন্টিগ্রেশন 4 ডিভাইডেড বাই 4x+7 ডিএক্স। আচ্ছা, তো এটা তো আমাদের অ্যান্সার হয়ে গেছে, 3x/4 প্লাস 1/16। এটা ডিফারেন্সিয়েশন উপরে আছে, তাহলে এটা অ্যান্সার লিখতে পারবো কি, ln হর প্লাস সি। এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। অঙ্কগুলো দেখে মনে হচ্ছে যে অনেক সময় লাগবে, বাট আপনারা প্র্যাকটিস করলে খুব দ্রুতই হয়ে যাবে, সময় লাগবে না এই জিনিসে। এখন বুঝে ক্লিয়ার ভাবে বুঝাই দেওয়ার কারণে একটু সময় লাগছে। আচ্ছা, তো আশা করি টপিকটা বোঝা গেছে। আচ্ছা, আমরা নেক্সট সূত্রে আগাই। নেক্সটে আছে আমাদের যদি কখনো এরকম থাকে, ইন্টিগ্রেশন e⁻mx প্লাস e⁻nx ডিভাইডেড বাই e⁻px প্লাস e⁻qx। এখানে প্লাস মাইনাস যে কোনো হতে পারে মাঝখানে, বা উপরেও প্লাস মাইনাস হতে পারে। এরকম যদি ইকুয়েশন থাকে, সেক্ষেত্রে এটার ইন্টিগ্রেশনের সময় এবং এই পাওয়ার গুলোর ডিফারেন্স যদি সেম থাকে, মানে m-n = p-q, যদি এরকম থাকে, তাহলে এগুলো সলভের জন্য আমরা উপর এবং নিচের পাওয়ারের ডিফারেন্সটা কমন নিয়ে নিব। উপর এবং নিচের পাওয়ারের ডিফারেন্স কত, m-p। হুম, উপরের পাওয়ার এবং নিচের পাওয়ারের ডিফারেন্সটা বের করব, কত আসছে। ধরে নেন যে ডিফারেন্স আসলো 3, তাহলে আমরা e⁻3x টা কমন নিয়ে নিব। ঠিক আছে, উভয় পক্ষ উপর এবং নিচে দুই জায়গাতেই e⁻3x টা কমন নিয়ে নিব। তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। e⁻3x কমন নিয়ে নিলে বাকি ইকুয়েশনটা সলভ সহজে হয়ে যাবে। ধরে নেন যে একটা এক্সাম্পলে দেওয়া আছে ইন্টিগ্রেশন e⁻9x প্লাস e⁻5x ডিভাইডেড বাই e⁻2x প্লাস e⁻−2x ডিএক্স। এটা ইন্টিগ্রেশন দিয়েছে। তো দেখেন যে মানে এটা যদি ইন্টিগ্রেশন করি, উপর এবং নিচে পাওয়ারের পার্থক্য দেখেন সেম। 9 থেকে 5 বার দিলে 4, 2 থেকে -2 প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, উপর উপর নিচে দুইটাতেই 4। তো আমরা এখন কমন কত নিব, কমন হলো উপর এবং নিচে পাওয়ারের পার্থক্য। উপরে আছে আমার 9x, নিচে আছে আমাদের 2x, তাহলে পার্থক্য কত, 7x। তাহলে আমরা 7x e⁻7x উপর নিচে কমন নিব। তাহলে উপরে যদি e⁻7x কমন নেই, তাহলে 9x থেকে 7x কমন নিলাম, থাকবে কত, 2x প্লাস 5x থেকে যদি 7x কমন নেই, তাহলে কি থাকবে, e⁻−2x ডিএক্স ডিভাইডেড বাই, নিচে আমাদের দেখেন e⁻2x প্লাস e⁻−2x থেকে গেছে। এখন দেখেন উপরের এই টার্মটা নিচের এই টার্মটা কি কাটাকাটি হয়ে গেল, থাকলো কি আমার ইন্টিগ্রেশন e⁻7x ডিএক্স। আচ্ছা, এবার তো সহজ, e⁻x এর ডিফারেন্স ইন্টিগ্রেশন কি দেখলাম, যে e⁻x ডিফারেন্সিয়েশনের পাওয়ার সামনে আসে, এখানে পাওয়ার যাবে আমার নিচে, প্লাস সি। ইন্টিগ্রেশনের সময় পাওয়ার কি নিচে আসে। আচ্ছা, এই গেল আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা, এর পরের রুলসে যাই। আচ্ছা, এবার আসি আমাদের ত্রিকোণমিতি অনুপাতগুলো নিয়ে।
যদি আমাদের ধরেন সাইন এবং কসের অনুপাত আছে এরকম যে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন এক্স ইন্টু কস টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, মানে দুইটার পাওয়ারের অনুপাত আলাদা। হ্যাঁ, দুটার পাওয়ার যে সেম হইতে হবে এমন না। তো এক্ষেত্রে যদি ইন্টিগ্রেশন থাকে তাহলে এটা আমাদের সলভের তিনটা উপায় আছে। তো ফার্স্ট উপায়ে আসি। ফার্স্ট উপায় হচ্ছে যদি আমাদের এম ও এন উভয়ই যদি কি থাকে, আহ আচ্ছা, উভয়ের যদি জোড় থাকে, জোড় দিয়ে শুরু করি, উভয় যদি থাকে তাহলে কি করব, আহ উভয়ে জোড় থাকলে হয়ে গেল কেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, উভয় যদি জোড় থাকে তাহলে কি করব, তাহলে আমাদের এই জিনিস বোঝাচ্ছে যে ধরে নাও যে আমাদের আছে হইলো কস স্কোয়ার এক্স আছে। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে এটাকে কি লিখতে পারবো, কস স্কোয়ার এক্স কে যে 1 + 2 কস এক্স, 1 + 2 কস, সরি কস 2 এক্স, কস এক্স লিখছি কেন? আচ্ছা, 1 + 2 কস এক্স, কস 2 এক্স, এটা মানে আমরা কি জানি 2 cos² এক্স, তাহলে এখানে তো শুধু cos² এক্স আছে, তাহলে এটাকে আমরা হাফ লিখে দিতে পারবো। এখন এটাকে আমরা কি এই জিনিসটা বানাইতে পারবো, আবার সাইন থাকলেও কি সেম উপায়ে এটাকে চেঞ্জ করতে পারবো, যে sin² এক্স থাকে তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারবো, হাফ 1 - cos 2 এক্স, এটা লিখতে পারবো। এখন অনেক সময় তো পাওয়ার 4 থাকতে পারে, যেহেতু জোড় পাওয়ার টু দি পাওয়ার যদি 4 থাকে তাহলে আমরা স্কোয়ারের উপরে স্কোয়ার আকারে লিখবো। ঠিক আছে, তাহলে এটাকে সূত্রে ফেলবো, তখন ওই জিনিসটাকে আবার হোল স্কোয়ার আকারে থেকে যাবে। আচ্ছা, এটা গেল ফার্স্টটা। এবার আসি এম ও এন, এই দুটাই যদি বিজোড় হয়। এম ও এন দুটাই যদি আমাদের বিজোড় থাকে তাহলে কি হবে, দুটাই বিজোড় থাকলে যে কোনো একটাকে আমাদের জেড ধরে নিতে হবে। তো যে কোনো একটা থেকে সব থেকে ভালো হয় যে যার পাওয়ার হইলো বড় সেটাকে আমরা জেড ধরবো। তো এটা এইভাবে লিখি যে যার পাওয়ার বড় সেটা ইজ ইকুয়াল টু জেড, এটা ধরে নিব। পরে ডিফারেন্সিয়েশন করব, ডিএক্স ডিজেড বের করব। পরে মেন সমীকরণে ইনপুট দিলে অ্যান্সার আসবে। আমরা এক্সাম্পল দেখব, তার আগে শুধু লিখে নেই লাস্ট টপিকটা। লাস্ট হলো এম ও এন এর মধ্যে একটি জোড় একটি বিজোড়। একটা জোড় আছে একটা বিজোড় আছে, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে হচ্ছে যে যেটা আমার যেটা আমার জোড় হবে ওটা ইজ ইকুয়াল টু জেড ধরবো। ঠিক আছে, যেটা জোড় হবে সেটা ইজ ইকুয়াল টু জেড ধরে নেবো, বড় হোক ছোট হোক ব্যাপার না, জেড জোড় হইলেই জেড ধরবো। আচ্ছা, এবার আমরা এক্সাম্পলে আসি। তো ফার্স্ট এক্সাম্পল ধরো দেওয়া আছে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 5 এক্স কস কিউব এক্স, আচ্ছা ডিএক্স, এটা ইজ ইকুয়াল টু কত? তো এখানে দেখো যে সাইনের পাওয়ার এবং কসের পাওয়ার কি আমার সেম, সেম বলতে জোড়, বিজোড়। সাইন এবং কস দুটার পাওয়ারই কি বিজোড়। তাহলে বিজোড়ের সূত্রে আমরা কি দেখলাম, বিজোড়ের সূত্রে দেখলাম যে যার পাওয়ার বেশি হবে বড় হবে সেটা ইজ ইকুয়াল টু আমরা কি ধরবো, সেটা ইজ ইকুয়াল টু আমরা জেড ধরে নিব। তাহলে এখানে ধরে নেই যেহেতু সাইনের পাওয়ার বড় তাহলে আমরা সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড ধরি। এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, সাইনের ডিফারেন্সিয়েশন কি, কস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। এখন আমরা এই জিনিসটাকে এখানে ইনপুট দেই, ইনপুট দিলে কি সাইনকে আমরা ধরে নিয়েছি জেড, তাহলে জেড এর উপরে টু দি পাওয়ার 5 ইনটু, দেখো এখানে কস আছে কিউব, তো আমরা একটা কস স্কোয়ারকে যদি আমরা ভাগ করি, এখানে যে একটা কস স্কোয়ার নিলাম ইনটু কস নিলাম, দুই ভাগ করে নিলাম, তাহলে কস স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারবো কি 1 - sin²x, কারণ আমরা সাইনকে জেড ধরেছি, তাহলে কসকে কস রাখা যাবে না, এটাকে সাইন বানায় নিতে হবে। আর cos x dx এটা মানে আমরা দেখলাম কি dz, তাহলে cos x dx এর জায়গায় বসাই দিলাম dz। আশা করি এই জায়গাটা বোঝা গেছে। ইন্টিগ্রেশন করে এবার গুণ করে ফেলি, তাহলে z টু দি পাওয়ার 5 মাইনাস sin² x, মানে এটাকে লিখতে পারবো কি z², সাইনের জায়গায় z বসাইলে, এখন টু দি পাওয়ার 5 ইনটু 2, তার মানে z টু দি পাওয়ার 7 dz। এখন এটাকে ইন্টিগ্রেশন করি, যেহেতু মাঝখানে মাইনাস আছে তাহলে ইন্টিগ্রেশন এটার আলাদা হবে এটার আলাদা হবে। ঠিক আছে, z টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন কি, পাওয়ার 1 বাড়বে ওটা দিয়ে ভাগ, মাইনাস
জেড টু দি পাওয়ার 7 এর ইন্টিগ্রেশন পাওয়ার 1 বাড়বে, ওটা দিয়ে কি ভাগ প্লাস সি। এখন জেড এর ভ্যালু বসাই দেই, জেড মানে আমরা কত ধরেছি কি সাইন, তাহলে সাইন টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই 6 মাইনাস সাইন টু দি পাওয়ার 8x ডিভাইডেড বাই 8। আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন কিভাবে আমরা জেড ধরলাম না ধরলাম। এরপরের টপিকে যাই। এর টপিক বলতে আরেকটা এক্সাম্পল দেখি। তো এবার ধরেন যে একটা দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 5x ইন্টু কসে আগে আমরা 3 ধরলাম, এবার ধরেন যে 4 ধরি, একটা 4 ধরলে কি হবে? তো দেখেন যে একটা জোড় আর একটা বিজোড় হয়ে গেছে। তো জোড় বিজোড়ের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে যার পাওয়ার জোড় সেটাকে আমরা কি ধরবো? জেড ধরবো। তাহলে এখানে কসের পাওয়ার জোড়, তাহলে cos x ইজ ইকুয়াল টু কি জেড ধরি। cos x ইজ ইকুয়াল টু জেড ধরলে কি হবে? ডিফারেন্সিয়েট করি, তাহলে sin x dx is equal to, সরি, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x dx is equal to dz। আচ্ছা, তো এবার আমরা মান বসাই দেই। তো দেখেন যে সাইনকে আমরা কি লিখতে পারবো, যেহেতু আমাদের এখানে dz এর জায়গায় একটা সাইন লাগবে, তাহলে এখান থেকে একটা সাইন বের করে ফেলি, তাহলে থাকবে কি sin টু দি পাওয়ার 4x ইন্টু cos টু দি পাওয়ার 4x ইন্টু sin x dx। আচ্ছা, এখন sin x dx এর জায়গায় আমি বসাইতে পারবো মাইনাস dz, মাইনাসটাকে পাশে পাঠিয়ে দিলে, তাহলে মাইনাসটা সামনে নিলাম, এটার বদলে লিখলাম যে dz। আচ্ছা, এখন cos টু দি পাওয়ার 4x, cos টু দি পাওয়ার 4x আমরা কি লিখতে পারবো যে z টু দি পাওয়ার 4, যেহেতু cos মানে z। sin টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারবো যে 1 মাইনাস cos স্কয়ার x আবার হোল স্কয়ার। কিভাবে? sin স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার করলাম, আর sin স্কয়ার মানে কি 1 বাই cos, 1 মাইনাস cos স্কয়ার। তো এটা থেকে এটা বানাইলাম, আশা করি বুঝতে পারবেন। তো এবার দেখেন যে cos চলে আসছে, আমি আবার cos এর জায়গায় কি z বসাবো, তাহলে 1 মাইনাস জেড স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার ইন্টু জেড টু দি পাওয়ার 4 dz। আচ্ছা, এবার কি জেড এ যেহেতু চলে আসছে আর ইন্টিগ্রেশনের সমস্যা হবে না, এখানে আমাদের সূত্রে চলে আসছে, সূত্রটা ফেলে দিতে হবে। সূত্রে ফেললে কি হবে? সূত্রে ফেলে আমরা ডাইরেক্ট জেড টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করে দিব, তাহলে কি হবে দেখেন যে এটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার, 1 এর সাথে জেড টু দি পাওয়ার 4 গুণ করলে জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2ab, 2 ইন্টু 1 ইন্টু জেড স্কয়ার, তার মানে 2z স্কয়ার, 2z স্কয়ার ইন্টু 4, 2z টু দি পাওয়ার 4, তাহলে কি আসবে মাইনাস 2z টু দি পাওয়ার 6 স্কয়ার ইন্টু 4 6, তারপর লাস্টে প্লাস জেড বি স্কয়ার মানে জেড স্কয়ারের উপর স্কয়ার, জেড টু দি পাওয়ার 4, জেড টু দি পাওয়ার 4 ইন্টু জেড টু দি পাওয়ার 4 মানে জেড টু দি পাওয়ার 8 ডিজেড। আচ্ছা, আশা করি টপিকটা বোঝা গেছে। এখন মাইনাস, তাহলে এখন আমরা ইন্টিগ্রেশন গুলো করে ফেলি এক এক করে। তো জেড টু দি পাওয়ার 4 পাওয়ার 1 বাড়বে, পাওয়ার দিয়ে ভাগ, মাইনাসে মাইনাসে প্লাস 2, পাওয়ার 1 বাড়লো, পাওয়ার দিয়ে ভাগ, আবার প্লাসে মাইনাসে মাইনাস, পাওয়ার 1 বাড়লো, পাওয়ার দিয়ে ভাগ, প্লাস সি। এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। এখন জাস্ট তোমাদের এখন কি বসাইতে হবে, যে ভ্যালু গুলো বসাই দিতে হবে জেড এর। তো এখানে জেড ইজ ইকুয়াল টু আমরা cos যদি বসাই দিই উপরের সমীকরণে cos x, তাহলে অ্যান্সারটা চলে আসবে সম্পূর্ণ। ঠিক আছে? আচ্ছা, এই গেল আমাদের সাইন এবং cos এর ক্ষেত্রে। আচ্ছা, এবার আসি আমাদের পরবর্তী একটা ইম্পর্টেন্ট সূত্র, এটা আমাদের খুব বেশি কাজে লাগে। সেটা হলো যদি আমার ইন্টিগ্রেশন উপরে দেখা যাচ্ছে যে নিচে আমাদের ফাংশন আছে এফ অফ এক্স, মানে এক্স এর একটা ফাংশন আছে এবং ওটার ডিফারেন্সিয়েশন উপরে আছে এফ অফ এক্স। একটু আগে আমরা দেখলাম যে যে ফাংশন নিচে আছে তার ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার আমাদের ডাইরেক্ট লিখতে পারবো লন হর বা লন এফ অফ এক্স প্লাস সি। ঠিক আছে? আবার যদি আমাদের এরকম থাকে যে ইন্টিগ্রেশন এই জিনিসটাই একটা ফাংশন আছে রুটের ভিতরে, রুট এফ অফ এক্স আছে এবং এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন আছে উপরে ডিএক্স, তাহলে এটার অ্যান্সার হবে 2 ইনটু হর রুট ওভার এফ অফ এক্স প্লাস সি। ঠিক আছে? তো রুট থাকলে জাস্ট 2 দিয়ে গুণ হয়ে যাবে হর, আর যদি ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন থাকে তাহলে লন হর। তো এটার এক্সাম্পল দেখি। তো এক্সাম্পল ধরো একটা ম্যাথ বড় দেখি রিটেন টাইপের ম্যাথ এটা, হ্যাঁ, ডিউ তে আসছিল যে sec স্কয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস 10x। আচ্ছা, তো বড় টাইপের না, রিটেনে আসছিল, ছোটতেই হয়ে যাবে। দেখো যে হর যেটা আছে, হর আছে কি আমার 1 প্লাস 10x। তো 1 প্লাস 10x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? এটাকে ডিফারেন্সিয়েট করলে 1 তো ডিফারেন্স 0, 10x এর ডিফারেন্সিয়েশন কি sec স্কয়ার এক্স। তাহলে যারটা ফাংশনটা দেওয়া আছে তার ডিফারেন্সিয়েশন আছে উপরে, তাহলে এটা আমাদেরকে দ্বিতীয় সূত্র ফলো করছে। তো রুটের ভিতরে আছে, তাহলে 2 ইনটু হর, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার।
আচ্ছা, এখন রিটেনে থাকলে কি করবে? এটা তো এমসিকিউ তে আসলো। রিটেনে থাকলে কি করতে হবে? আমাদের এই অংশটা এটা ইজ ইকুয়াল টু জেড ধরে নিতে হবে। তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হবে? সেক স্কয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তখন তোমাকে এই জিনিসটা রিটেনের জন্য কি রকম আসবে? ইন্টিগ্রেশন সেক স্কয়ার এক্স ডিএক্স মানে আমরা পাইলাম ডিজেড, তাহলে এই টোটাল অংশটার মানে আমাদের ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স, এটাকে ধরলাম কি জেড, তাহলে জেড। তাহলে এটা সমান সমান তখন আমাকে তোমাদেরকে লিখতে হবে যে 2 ইন্টু রুট ওভার জেড, পরে রুট ওভার জেড এর ভ্যালু বসাইতে হবে 2 ইন্টু 1 প্লাস 10x। আসলে একই সূত্র দিয়ে অঙ্ক করবো একই ভাবে, জাস্ট তোমাদেরকে জেড ধরে নিয়ে করতে হবে রিটেনের ক্ষেত্রে। আর এমসিকিউ তে তো ডাইরেক্ট চলে আসলো। আচ্ছা, এবার আসি আমাদের পরবর্তী যে অংশটা আছে সেটা হলো যে বড় অংশ। যে সূত্রগুলো ডাইরেক্ট মুখস্থ রাখাই ভালো, এবং এই টাইপের অঙ্কগুলো দেখলে ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দিলে অ্যান্সার চলে আসবে। অ্যাডমিশনের সময় ভাঙানো বা কোনো ঝামেলার মধ্যে যাইতে হবে না, ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই দিলে হবে। তাকে সূত্রগুলো আমরা লিখি। তো ধরে নাও যে কোনো একটা সমীকরণ আছে যেখানে ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আকারে আছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ও সরি, ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আচ্ছা, এবার যদি ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে, হ্যাঁ, যদি এক্স আমার সামনে, এক্স যদি সামনে থাকে আর ধ্রুবকের আগে যদি মাইনাস থাকে, তাহলে ওয়ান বাই টয়েস এ লন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। আবার সেম সূত্রটাই যদি আমার এখন এ সামনে থাকে আর এক্স এর আগে মাইনাস থাকে, সেক্ষেত্রে সূত্রটা আমার ওপর 2 নাম্বারটার মতো, ওয়ান বাই টয়েস এ লন, এক্ষেত্রে আমার এক্স প্লাস এটা বসবে উপরে আর এ মাইনাস এক্সটা বসবে নিচে। যেহেতু এ মাইনাস এক্স স্কোয়ার আছে, তার মানে এ মাইনাস এ হবে। আচ্ছা, এই গেল তিনটা সূত্র। এরপরেরটা আসি, যদি আমাদের এখন রুট থাকে, সেম সূত্র কিন্তু রুট আছে, ধরে নাও যে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের সূত্র দেখলাম কি ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ, এটা। আর যদি রুট থাকে তাহলে কি হবে? রুট থাকলে লন যেটা আমার নিচে আছে সেটাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইন প্লাস এক্স প্লাস সি, যদি মাঝখানে প্লাস থাকে। আর সেম সূত্র যদি এখন মাইনাসের মাঝখানে মাইনাস থাকে, যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সূত্রটা সেম, লন, না, এক্ষেত্রে আমাদের সূত্রটা ডিফারেন্স হবে। আচ্ছা, একটু দাঁড়াও, এটার আগে এটা দেখাই দিই, একই রকম যেহেতু আছে মনে থাকবে। আচ্ছা, এবার ধরো এক্স স্কোয়ার সামনে আছে, মাইনাস এ স্কোয়ার আছে, এক্স যদি সামনে থাকে তাহলে অ্যান্সার হবে কি লন রুট ওভার যেটা নিচে আছে সেটাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। দেখো যে আমার হর যেটা আছে লনের পাশে কি প্রথমে সেটা হবে প্লাস এক্স হয়ে যাবে। এখন আসি লাস্টেরটা, যেটাতে আমাদের এ থাকবে সামনে এক্স থাকবে পিছনে। সেক্ষেত্রে এটা আমাদের দেখো যে সাইন ইনভার্স এক্স এর সূত্র কি ছিল মনে আছে? সাইন ইনভার্স এক্স মানে কি ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। দেখো যে এখানে ধ্রুবক পদ সামনে এক্সটা আছে কি পিছনে, এখানে দেখো ধ্রুবক পদ সামনে এক্স আছে পিছনে, তাহলে মনে রাখবা যে যদি ধ্রুবক সামনে এক্স পিছনে থাকে আর উপরে যদি রুট থাকে হরে, তাহলে এটার অ্যান্সার আসবে কি সাইন দিয়ে। তাহলে সাইন ইনভার্স এক্স বাই প্লাস সি, এটাই সহজে মনে রাখার নিয়ম। ডিফারেন্সিয়েশন গুলো যদি তোমাদের মনে থাকে প্রত্যেকটা টার্মের ডিফারেন্সিয়েশন টার্ম কি হবে, তাহলে ইন্টিগ্রেশনটা খুব একটা বেশি খাটনি করা লাগবে না। আচ্ছা, এই তো গেল ওয়ান বাই আকারে, সবগুলো দেখো নিচে আছে। এবার যদি এই জিনিসটা আমাদের উপরে থাকতো, মানে ওয়ান বাই না ডাইরেক্ট উপরে থাকে, যেমন ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর উপরে রুট ডিএক্স, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? সেক্ষেত্রে এখানে আমাদের অ্যান্সার গুলো একটু বড় হবে, তো এটা মনে রাখার চেষ্টা করবা যে যদি আমাদের এক্স দুটার মাঝখানে প্লাস থাকে, তাহলে অ্যান্সার হবে এক্স ডিভাইডেড বাই টু রুট ওভার যেটা আছে সেটাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু। এখন এই জিনিসটা নিচে থাকতে কোনটা হতো? নিচে থাকলে দেখো, নিচে থাকলে আমাদের এ টার্মটা হতো, তখন ইনটু লাস্টে এ টার্মটাই হবে, লন রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স। ঠিক আছে? আচ্ছা, এবার যদি থাকে ইন্টিগ্রেশন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তো এক্ষেত্রেও ডিভাইডেড বাই টু, সবার ক্ষেত্রে শুরু এটা সেম, এক্স ডিভাইডেড বাই টু রুট ওভার যেটা আছে সেটাই প্লাস
এখন দেখো যে এই জিনিসটা নিচে থাকলে কি সাইন ইনভার্স এক্স বাই হয়তো, তাহলে এখানেও হবে কি সাইন ইনভার্স এক্স, তাহলে এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 লাস্টে কি সাইন ইনভার্স এক্স প্লাস সি। আচ্ছা, এরপরে লাস্টের সূত্রটা কি, লাস্টে যদি আমাদের এখন এক্সটা পজিটিভ থাকে এবং এটা যদি নেগেটিভ থাকে ডিএক্স, সেক্ষেত্রে কি আবার সেম এই অংশটাই এক্স ডিভাইডেড বাই 2 রুট ওভার যেটা আছে সেটাই প্লাস এ স্কোয়ার বাই 2। এখন এটা যদি নিচে থাকতো তাহলে যে জিনিসটা হতো সেটা এখানে গুণ চলে যাবে, নিচে থাকলে কি লন রুট ওভার যেটা আছে সেটাই প্লাস এক্স। এখন এই সূত্র দিয়ে আমি ম্যাথ গুলো একটু ম্যাথ কমই আসে, তো মেইনলি তোমাদের সূত্রটাই দিয়ে দিবে। যদি ইন্টিগ্রেশন এই জিনিসটা থাকে তাহলে এটার অ্যান্সার কি দেখবা যে ডাইরেক্ট সূত্রটাই দিয়ে দিয়েছে। তো সূত্রগুলো মুখস্থ রাখা ভালো, এমসিকিউ তে যেহেতু ডাইরেক্ট দিলে পারা যায়। আচ্ছা, তখন এই টাইপের উপরে কিছু ম্যাথ দেখি আমরা। তো একটা ম্যাথ খুব কমনলি আসে, সেটা হচ্ছে ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার টোয়াইস এক্স মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখন এই সূত্রটা দেখো যে এই ম্যাথটা কোনো টার্মের মধ্যে আসে না, কিন্তু তোমাকে কিছুটা বানায় নিতে হবে দুই লাইন কইরা। যেমন নিচে দেখো যে এ স্কোয়ার প্লাস টু এ এক্স আছে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স, এখন খালি বি স্কোয়ারটা কোনো রকম ভাবে অ্যাড করলেই তোমাদের সূত্রটা এখানে চলে আসবে। তাহলে আমরা বানাই ইন্টিগ্রেশন ডিএক্স। দেখো যে রুটের ভিতরে যদি আমি মাইনাস কমন নেই, তো মাইনাস যদি কমন নেই তাহলে কি আসছে, এক্সটা মাইনাস প্লাস হয়ে যাবে, তো এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স বা টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এ স্কোয়ার, বা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন এখানে বি কত, দেখো যে এটা দিয়ে যদি বি প্রমাণ করি, টু এক্স আছে, এটা থেকে বি এর মান কত, অবশ্যই ওয়ান হইতে হবে, তাহলে ওয়ান স্কোয়ার। এখন আমরা মাইনাস ওয়ান এখানে বেশি নিলাম, তো একটা প্লাস ওয়ান বাইরে নিয়ে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো ডিএক্স ইন্টিগ্রেশন থাকলো ডিভাইডেড বাই নিচের এটা কি আমাদের সূত্রে চলে আসলো, তাহলে রুট ওভার প্লাস ওয়ানটাকে সামনে রাখলাম মাইনাস এটা কিসের সূত্র, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারের সূত্র। হ্যাঁ, এখন দেখো যে সূত্র আমাদের তৈরি হয়ে গেছে যে এটা এ ডিভাইড ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র কি দেখলাম, যে এক্স, এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এটা সাইনের ইনভার্সের ডিফারেন্সিয়েশন, তাহলে অ্যান্সার কি সাইন ইনভার্স এক্স বাই এ, মানে ওয়ান বাই এক্স ডিভাইডেড বাই এ প্লাস সি। তাহলে আমাদের অ্যান্সার কি আসলো, সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়ান প্লাস সি। আচ্ছা, আশা করি জিনিসটা বোঝা গেছে। আচ্ছা, তো আমরা আরো কিছু ম্যাথ দেখি। তো এখানে দেখো দেওয়া আছে যে ইন্টিগ্রেশন cos x dx ডিভাইডেড বাই রুট ওভার টু মাইনাস সাইন স্কোয়ার এক্স। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা কি করব, তো এখানে দেখো যে আমরা যদি ফার্স্টে এই জিনিসটা সাইন এর ডিফারেন্সিয়েশন দেখো উপরে আছে cos, তাহলে আমরা সাইন কে যদি z ধরে নেই, sin x ইজ ইকুয়াল টু কি z, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি cos x dx ইজ ইকুয়াল টু dz। তাহলে cos এই অংশটাকে আমরা কি dz লিখতে পারবো, তাহলে চেঞ্জ করলে কি আসছে, dz ডিভাইডেড বাই রুট ওভার টু মাইনাস জেড স্কোয়ার, সাইন কে যেহেতু জেড ধরলাম। আচ্ছা, এটা দেখো সূত্রের মধ্যে চলে আসছে। এখন জেড এর উপর স্কোয়ার আছে বাট টু এর উপরে তো কোনো স্কোয়ার কিছু নাই, তাহলে আমাকে স্কোয়ার বানায় নিতে হবে জোর করে, যেহেতু আমার অ্যান্সার বানাইতে হবে। তাহলে রুট টু এর উপরে যদি আমরা স্কোয়ার নিয়ে আসি মাইনাস জেড স্কোয়ার লিখি, তাহলে দেখো যে এবার সূত্রে চলে আসছে। অনেক সময় থাকবে না বাট তোমাকে জোর করে বানায় নিতে হবে যেহেতু অ্যান্সার বের করতে হবে। তাহলে এখানে কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আসছে ওয়ান বাই, তাহলে আবার কি সাইন ইনভার্স এক্স বাই এ, মানে জেড ডিভাইডেড বাই এ কত এখানে রুট প্লাস সি। এখন তুমি জেড এর ভ্যালুটা এখানে বসায় দাও, যে সাইন ইনভার্স জেড কে আমরা কি ধরেছি সাইন, সাইন ইনভার্স সাইন এক্স ডিভাইডেড বাই টু প্লাস সি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই সূত্রগুলো আমরা সামনে যাই। তো এই অঙ্কগুলাই যদি আমাদের দেখো যে এই অঙ্কগুলো সূত্র দেখলাম যে আমাদের উপরে কোনো উপরে ওয়ান আছে কিচ্ছু নাই অন্য কিছু, যে এগুলো দেখো যে সবগুলোর উপরে কি আছে শুধু ডিএক্স, কিন্তু এখন যদি আমাদের উপরেও একটা এক্স এর টার্ম থাকে নিচেও একটা এক্স এর টার্ম থাকে তাহলে কি করব, সেটা রিটেনের জন্য আসবে, এটা একটু বড়, একটু ধৈর্য সহকারে দেখতে হবে জিনিসটা। তো ধরে নাও যে একটা ম্যাথই দেখি, হ্যাঁ ইন্টিগ্রেশন এরকম দিয়েছে যে সিক্স এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই
4x² মাইনাস 4x প্লাস 5 dx। আচ্ছা, এখন দেখো যে আমাদের এই নিচে যে হর আছে, এই হরটাকে যদি আমার উপরে শুধু 1 থাকতো, 6x মাইনাস 7 না থাকতো, তাহলে আমরা নিচের হরটাকে কি কোন রকম ভাবে নিয়ে এসে a² মাইনাস b² বা a² মাইনাস x² অথবা x² মাইনাস a² বানায় সূত্রে ফেলতে পারতাম। কিন্তু এখানে আমাদের উপরেও একটা x এর টার্ম আছে, তাহলে ওটাকে ভ্যানিশ করা লাগবে। এই ম্যাথ গুলো করার জন্য মনে রাখবা যে হর এর ডিফারেন্সিয়েশন উপরে বানাতে হবে। এটা দ্বারা কি বুঝাচ্ছি? তো আমরা দেখবো আগে হর কি আছে, তো এটার ডিফারেন্সিয়েশন আমরা উপরে লিখবো। তাহলে 4x² মাইনাস 4x প্লাস 5। আচ্ছা, এই ম্যাথ গুলো টাইপের জন্য দেখবা যে উপরে যে এক্সটা থাকবে সেটার পাওয়ার সবসময় কম থাকবে নিচের পাওয়ার হরের পাওয়ারের থেকে। আচ্ছা, তো এটা ডিফারেন্সিয়েশন কি আসবে? 8x মাইনাস 4, যেহেতু 5 এর ডিফারেন্সিয়েশন 0। এখন এই 8x মাইনাস 4টা আমাদের উপরে লবে লেখা লাগবে। তো উপরে লবে যদি আমরা এটা জোর করে লিখি, ইন্টিগ্রেশন 8x মাইনাস 4, নিচেরটা তো ওটাই থাকবে, 4x² মাইনাস 4x প্লাস 5। আচ্ছা, dx। আচ্ছা, এবার দেখো যে উপরের এই জিনিসটা আমরা জোর করে যদি লিখি, তাহলে উপরে আছে আমার 6x, নিচে আছে 8x, তাহলে এটাকে 6x বানাবো কি দিয়ে? 6 দিয়ে গুণ করব, 8 দিয়ে ভাগ করব। এখন গুণ করে দেখো 8 8 কেটে যাবে, 6x থেকে গেল। আর অতিরিক্ত কি জিনিসটা আসলো? অতিরিক্তটা আসলো 6x, 6 ইন্টু 4 ডিভাইডেড বাই 8, মানে এইটা ইন্টু এই টার্মটা। তো এটা যেহেতু মাইনাস আছে, তাহলে এটা প্লাস আকারে নিয়ে নিলাম, তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে। হুম, এই অংশটা তাহলে গেল, আর উপর আমার -7 আছে, -7টা লিখে দিলাম। এর ফলে কি হলো? এই টাইপটা অঙ্কটা আমরা সামনে প্রথমে দেখেছি। এর ফলে কি হবে যে উপরের এক্সটা আমার ভ্যানিশ হয়ে যাবে, নিচে শুধু এক্স থাকবে। তো এখন আমরা এই প্লাস থেকে কি 2 ভাগ করে নিব। 2 ভাগ করলে কি থাকছে? যে এখানে আমার 6/8, 8x মাইনাস 4 ডিভাইডেড বাই 4x² মাইনাস 4x প্লাস 5। আর প্লাস থেকে যদি ভাগ করি, তাহলে এই অংশটার লসাগু কত? 8 থাকলো নিচে, 24 মাইনাস 56, তাহলে 24 মাইনাস 56 কত আসছে? 32। তো 32 ইন্টিগ্রেশন কি থাকলো আমার ভিতরে? 1 ডিভাইডেড বাই 4x² মাইনাস 4x প্লাস 5 dx। দেখো যেখানে আমাদের দুইটা টাইপ তৈরি হয়ে গেছে, এখন দুইটা টাইপ সলভ করলে অ্যান্সার চলে আসবে। তো ফার্স্ট টাইপটা খুবই ইজি, 6/8 থাকলো। দেখো যে নিচে যেটা আছে তার ডিফারেন্সিয়েশনটা কিন্তু উপরে আছে। তাহলে আমরা একটু আগে দেখলাম যে নিচে নিচে যে ফাংশন তার ডিফারেন্সিয়েশন উপরে থাকলে এটার অ্যান্সার কি? লন হর প্লাস কাটাকাটি করলে কত আসছে? 4। এখন এই অংশটাকে কি আমাদেরকে বানায় নিতে হবে আমাদের নিচে যে সূত্রটা আসবে সেই আকারে, মানে উপরে যে আমরা 9টা সূত্র দেখলাম তার যে কোনো একটা আকারে বানায় নিতে হবে। তো ওভাবে বানাই। ওটার কি ছিল? যে x² মাইনাস a² টাইপের ছিল। তাহলে যদি আমরা ওই জিনিসটাকে বানাই, তাহলে এখানে কি 4টাকে আমাদের ফার্স্টে কমন নিয়ে নিতে হবে। তাহলে ভিতরে কি থাকবে? x² মাইনাস x প্লাস 5 ডিভাইডেড বাই 4 dx। আচ্ছা, কারণ 4টা বাইরে এসে কাটাকাটি হয়ে গেল, 6/8 লন 4x² মাইনাস 4x প্লাস 5 এটা থাকলো, প্লাস 4টা বাইরে এসে কি কাটাকাটি হয়ে যাবে, 1 বাই অংশটা থাকবে। এটাকে যদি আমরা সূত্রে বানাই, তাহলে কি হচ্ছে দেখো, সূত্র যদি লিখি যে x² মাইনাস এক্স প্লাস কত থাকা লাগবে? a² মাইনাস 2ab প্লাস b²। তো এখানে বিটা কত? দেখো যে 2ab মানে x ইজ ইকুয়াল টু 2ab হচ্ছে, তাহলে b ইজ ইকুয়াল টু কত? 2টা কি উপরে ভাগ হয়ে যাচ্ছে, মানে হাফ। তাহলে b হলো হাফ, তার মানে হাফের উপরে স্কোয়ার হবে এখানে। এখন আমরা এই অংশটা বেশি নিলাম, তাহলে এটা মাইনাস আকারে নিয়ে নিলাম, আর প্লাস 5/4 থেকে গেল। আশা করি এই জায়গাটা বোঝা গেছে। আবার একবার দেখাই দেই যে আমরা বিটা কত বের করব। 2ab, তার মানে আমাদের 2ab এটা ইজ ইকুয়াল টু কত হইতে হবে? x। তো এটাই তো আমাদের x না, যেহেতু x² আছে, তাহলে এটা x, তাহলে x x কাটা, তাহলে b ইজ ইকুয়াল টু কত আসছে আমার? হাফ। তাহলে b² কত? 1/4, তাহলে আমরা 1/4টা বেশি নিলাম। আর এটা যেহেতু প্লাস নিয়েছি, তাহলে মাইনাস নিতে হবে যাতে বেশি থাকে কাটাকাটি করে। আচ্ছা, এবার সামনে যাই। এটা তো আমাদের এক সাইড অ্যান্সার হয়ে গেছে। এই অংশটা কি থাকে? আচ্ছা, ইন্টিগ্রেশনই তো দেই নাই। তাহলে আমাদের কি থাকছে? ইন্টিগ্রেশন এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার,
আর এটাকে যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে কি থাকছে, প্লাস 4 5 মাইনাস 1 মানে 4/4 মানে 1 ডিএক্স। 5/4 মাইনাস 1/4 মানে কি 1। আচ্ছা, তাহলে এবার এই জিনিসটা থাকলো, এখানে তো অ্যান্সার চলে আসে, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 1 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা বি সরি বি স্কোয়ার না তো a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটার অ্যান্সার কি tan ইনভার্স, সরি 1 বাই a tan ইনভার্স, এখানে a কত আমার, a হলো 1, তাহলে 1 ডিভাইডেড বাই 1 tan ইনভার্স x বাই a, তাহলে ডিভাইডেড বাই 1, তাহলে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে ছোট করলে যেটা থাকছে এই জিনিসটাই প্লাস tan ইনভার্স x মাইনাস হাফ প্লাস c। এটা একটু বড় ম্যাথ গেল, আশা করি এটা বোঝা গেছে। হ্যাঁ, কিছুই না, বড় ম্যাথের মধ্যে পার্থক্য কিছুই নাই, জাস্ট আমরা কি এই জিনিসটাকে দুই ভাগ করে নিলাম। হুম, দুই ভাগ করে নিয়ে এটাকে তো আগের সূত্রেই ফেললাম, আর এই অংশটাকে কি যে সূত্রে ফেলার জন্য একটু কষ্ট করে বানায় নিলাম। ঠিক আছে, তাহলে এই টাইপের ম্যাথও গেল। যদি আমার উপরে এক্স থাকে, নিচেও যদি এক্স স্কোয়ার থাকে, তাহলে এই সূত্রে ফেলবো। আচ্ছা, এবার দেখি আমার উপরে এবং নিচে যদি পাওয়ার সেম থাকে, মানে উপরে নিচে দুইটাতে যদি আমার এক্স স্কোয়ার থাকে, তাহলে কি করব। ধরুন যে এরকম ম্যাথ আছে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। তো এই ম্যাথগুলো খুবই ইজি, এটাতে ঝামেলা কিছু নাই। চেষ্টা করবো যে উপরের এক্সটাকে কি নিচের হরটাকে উপরে লিখতে হবে, হুবহু কোনো ডিফারেন্সিয়েশন কিছু না, নিচের হরটাকে উপরে লিখবো এবং দেখবো যে কতটুকু কম বেশি হচ্ছে। এর ফলে কি হবে যে দেখ, নিচের হর আর উপরের উপরে যদি থাকে যায়, তাহলে উপর নিচে কাটাকাটি হয়ে যায়, কি টোটাল অংশটাই বাদ চলে যাবে। তাহলে এখন আমার নিচে যে জিনিসটা আছে এটা উপরে লেখার চেষ্টা করব। তো লিখি যে এক্স স্কোয়ার মাইনাস 4, তো আমাদের উপর আছে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে কি বেশ কতটুকু বেশি নিলাম আমরা, এখানে কি প্লাস 3 অংশটা বেশি নিয়েছি, -1 থেকে -4 নিয়েছি, তাহলে +3 করলে কি আগের অংশটাই ফেরত আসবে। আচ্ছা, এবার +3 থেকে 2 ভাগ করে দিব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। আচ্ছা, এবার দেখো কি হচ্ছে, এই অংশটা কাটা, তাহলে থাকলো কি 1, আর 1 এর ইন্টিগ্রেশন কি x, প্লাস 3 বাইরে নিয়ে আসলাম, 1 ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস x, সরি x স্কয়ার মাইনাস a স্কয়ার, তো 1 ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস x, a স্কয়ারের সূত্র কি, যে 1 বাই টুয়াইস a, এর a কত আমার, দেখো যে 2, 2 এর স্কয়ার, তাহলে 1 বাই 2 ইনটু a লন, যেহেতু x আমার আগে আছে, তাহলে x মাইনাস a ডিভাইডেড বাই কি x প্লাস a, তাহলে x মাইনাস a কিন্তু আবার 4 লেখা যাবে না, এই হচ্ছে কি 2, x প্লাস a প্লাস সি, তাহলে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, আশা করি এই টপিকটা বোঝা গেছে। এবার আমরা সামনের টপিকে যাই। তো সামনের টপিক হচ্ছে, যদি আমাদের কখনো এরকম থাকে যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, এখানে এম এক্স ই টু দি পাওয়ার এম এক্স থাকতে পারে, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স থাকতে পারে, অথবা দুই জায়গাতে এখানে এখানে দুই জায়গাতে ই টু দি পাওয়ার এক্স থাকে, তখন আমরা কি করব। এই ক্ষেত্রে সবসময় মনে রাখবা, যদি আমার নিচে, হ্যাঁ, যদি নিচে, আচ্ছা এটা আমরা লিখিয়ে দিই তাহলে সুবিধা হবে, তোমরা তুলে নিও। হরে আর কি নিব, এটা হলো কি দিয়ে গুণ করব, এবার দেখো যে হরে যদি আমার ই টু দি পাওয়ার এম এক্স থাকে কোথাও, তাহলে আমরা ই টু দি পাওয়ার এম এক্স দিয়ে গুণ করে দিব, হ্যাঁ, উভয় পক্ষকে, উভয় পক্ষ মানে কি উপর এবং নিচে দুইটাকে, উভয় পক্ষকে গুণ করব, অতঃপর ই টু দি পাওয়ার এম এক্স এটাকে, এটা ইজ ইকুয়াল টু আমরা জেড ধরে নিব। ঠিক আছে, আর যদি উপরে থাকে আমার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, তাহলে আমরা ধরবো কি ই টু দি পাওয়ার এম এক্স দিয়ে গুণ করবো উভয় পক্ষকে, আর ই টু দি পাওয়ার এম এক্স এটা ইজ ইকুয়াল টু জেড ধরে নিব। আর যদি হর এবং লব উভয় জায়গাতেই প্লাস এবং মাইনাস যদি দুইটাই থাকে, তাহলে যে কোনো একটা, যে কোনো একটা দিয়ে গুণ করলে হবে, যে কোনো একটা দিয়ে গুণ, এবং যেটা দিয়ে গুণ করবো ওটা ইজ ইকুয়াল টু জেড ধরে নিব। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখি। তো এক্সাম্পলে দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই, দেখো যে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর উপরে স্কোয়ার। তো এটা তোমাদের হলো ডিইউ এর কোশ্চেন, খুব রিসেন্ট আসছে 21-22-এ, তো এটা আসছে। তো এখন এটাকে যদি আমরা সলভ করি, তো কি দেখলাম যে নিচে হরে দেখো যে
প্লাস মাইনাস দুইটাই আছে, তাহলে যে কোনো একটা দিয়ে গুণ করলে আমাদের হবে। তো নিচে আমাদের যেটা আছে, ধরে নাও যে আমরা এখন ই টু দি পাওয়ার বাইরে একটা স্কোয়ার আছে, তাহলে আমরা কি এটা, আচ্ছা এটা সলভ করি, তারপর একটা ইজিটা করছি তাহলে আরো ক্লিয়ার হবে। বাইরে একটা স্কোয়ার আছে, তো স্কোয়ারটাকে আমাদের কাউন্ট করতে হবে। আমরা দেখলাম যে ই টু দি পাওয়ার যত থাকবে তার বিপরীতটা দিয়ে গুণ, তো আমরা ই টু দি পাওয়ার এক্স দিয়ে যদি গুণ করি তাহলে হবে, কিন্তু এখানে আমাদের বাইরে একটা স্কোয়ার আছে, তার মানে আমার ই টু দি পাওয়ার কি 2x দিয়ে গুণ করা লাগবে। এখন ই টু দি পাওয়ার 2x দিয়ে যদি আমরা উপর নিচে গুণ করি তাহলে কি থাকছে, ই টু দি পাওয়ার 2x ডিএক্স ডিভাইডেড বাই, এটা দিয়ে গুণ করলে কি হচ্ছে 2x কে আমরা স্কোয়ারের ভিতরে সহজে ঢুকাই দিতে পারবো, তাহলে ভিতরে আমার কি ই টু দি পাওয়ার 2x প্লাস 1 হোল স্কোয়ার এই জিনিস থাকলো। কিভাবে, দেখো যে ই টু দি পাওয়ার এক্স এর উপর স্কোয়ার মানে তো 2x, এটাকে যদি আমরা ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করি তাহলে স্কোয়ারের কারণে কি ভিতরে ঢুকে গেল, ভিতরে ঢুকবে কি ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মানে ই টু 2x, আর ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা হয়ে যাবে 1। ঠিক আছে, স্কোয়ারটা নেওয়ার কারণই হচ্ছে যাতে আমরা স্কোয়ারের ভিতরে ঢুকাইতে পারি, শুধু পাওয়ার থাকলে তো স্কোয়ারের ভিতরে নিতে পারতাম না। আচ্ছা, এবার কি নিচের যে অংশটা আমরা নিলাম ওটাকে কি ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে ই টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু জেড ধরবো, যেহেতু এটা নিলাম, তাহলে 2 ই টু দি পাওয়ার 2x ডিএক্স এটা ইজ ইকুয়াল টু ডিজেড। আচ্ছা, তো এখন একটা বাইরে হাফ নিব, তাহলে ভিতরে গিয়ে একটা 2 চলে আসবে, এখন 2 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এটা ইজ ইকুয়াল টু আমরা ডিজেড লিখতে পারবো। তাহলে হাফ কেন নিলে বোঝা গেল, তো হাফ নিলে কি এখানে একটা 2 আসবে, তাহলে ওটা ইজ ইকুয়াল টু ডিজেড ধরতে পারবো, আর নিচে কি জেড প্লাস 1 হোল স্কয়ার, সরি এটা ইজ ইকুয়াল প্লাস 1 ইজ ইকুয়াল টু ধরে নিই, যেহেতু ডিফারেন্সিয়েশনে কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে আমাদের এখানে 1টা থাকবে না, ডাইরেক্ট জেড এর উপর স্কয়ার থাকবে। তাহলে এটাকে এখন ডিফারেন্সিয়েট করলে কি জেড এর উপর স্কয়ার, তাহলে এটার অ্যান্সার কি আসবে, মাইনাস 1/z প্লাস সি। পাওয়ার কি হবে, জেড 1/z স্কয়ার আছে, হয়ে গেল, সরি 1/z স্কয়ার আছে, এটা মানে কি জেড এর উপর পাওয়ার -2, তাহলে এটার ইন্টিগ্রেশন কি পাওয়ার 1 বাড়বে, -2 থেকে -1 হবে, আর ওটা দ্বারাই ভাগ হবে, -2 দিয়ে ভাগ হবে, তাহলে এখানে সরি হাফ 2z, তাহলে আমাদের অ্যান্সার কি আসছে -1/4 ইন্টু 1/z প্লাস সি। আশা করি টপিকটা বোঝা গেছে। নেক্সট আগাই আমরা, এই অঙ্কগুলো নেই, এখন যদি ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় যদি সাইন থাকে তাহলে কি হবে, ইন্টিগ্রেশন ধরে নাও ডিএক্স ডিভাইডেড বাই এ প্লাস বি সাইন স্কোয়ার এক্স, বা এখানে সাইন বা কস বা দুইটাই আছে সাইন বা কস, হ্যাঁ সেক্ষেত্রে কি করব, ধরো ইন্টিগ্রেশন এটাও আছে যে ডিএক্স এ প্লাস বি কস এক্স, কস স্কোয়ার এক্স যদি স্কোয়ার থাকে পাওয়ার থাকা লাগবে, যদি এটা থাকে তাহলে লব ও হরকে কস স্কোয়ার এক্স দ্বারা ভাগ করব, এবং কমন নিব কি, কমন নিব হচ্ছে tan x ইজ ইকুয়াল টু জেড। আর tan x টা কই থেকে আসলো, দেখো যে ম্যাথ করলে বুঝতে পারো, যদি cos দিয়ে আমরা ভাগ দেই দেখবা যে cos দিয়ে ভাগ দিলে আমার হয় tan এর একটা সমীকরণ আসবে অথবা sec এর একটা সমীকরণ আসবে। এখন tan আর sec এর সমীকরণ আসলে কি sec কে আমরা tan এ বানাইতে পারবো, কি জানি sec স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার x, তাহলে আলটিমেটলি tan টা যেভাবে হোক চলে আসবে, তাহলে ওই tan ইজ ইকুয়াল টু আমরা z ধরে নিব। একটা ম্যাথ দেখি, যে দেওয়া আছে যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 2 প্লাস 3 cos স্কয়ার x। হুম, এটা যদি সলভ করি তো কি দেখলাম, নিচে যদি এরকম আকারে থাকে তাহলে cos স্কয়ার দ্বারা ভাগ, তাহলে উপরে যদি ভাগ দেয় তাহলে কি 1 বাই cos স্কয়ার x dx ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই cos স্কয়ার x প্লাস 3 ডিভাইড 3 ইন্টু cos স্কয়ার x বাই cos স্কয়ার x। একটু ভাঙিয়ে লিখে দিচ্ছি তোমাদেরকে যাতে বুঝতে পারো, বাট ম্যাথে তোমার এক্সামে তোমাদের এরকম ভাঙানোর দরকার নেই, একবারে লিখতে পারবে এই লাইনটা। তো 1 বাই cos স্কয়ার x মানে কি sec স্কয়ার x dx ডিভাইডেড বাই, এখানে 2 ডিভাইড বাই cos স্কয়ার x মানে 2 ইনটু sec স্কয়ার x প্লাস sec cos cos কাটা, তাহলে থাকলো কি 3। আচ্ছা,
এবার আরেকটু ছোট, এখন আমাদের ট্যান নিয়ে আসতে হবে, কারণ ট্যান ধরতে হবে, ট্যান তো এখানে নাই, তাহলে উপরের সেকটা থাকলো, নিচের সেকটাকে চেঞ্জ করে ট্যান বানাবো। তাহলে 2 × sec² x, sec² x মানে কি জানি আমরা 1 + tan² x, এখন 2 দিয়ে যদি গুণ করে দেই তাহলে 2 + 2 tan² x + 3। আশা করি এটা বোঝা গেছে। এবার আমরা কি ধরবো, যে tan x = z, তাহলে tan x মানে কি sec² x sec² x dx dz। এবার বুঝতে পারছো যে কেন ট্যান এবং সেক নিয়ে কাজ করা। দেখো যে sec² x dx চলে আসছে, উপরে আমার তাই আছে, তাহলে ওটাই ইজিক্যাল টু আমরা ডিজেড ধরলাম, নিচে 2 আর 3 তে কত 5, তাহলে 2 tan² কে আমরা ধরেছি কত z, তাহলে 2 × z² + 5। আচ্ছা, এবার ভাঙাই। এবার ভাঙানোর তো আর কিছু নাই, এবার আমাদের ম্যাথের প্রায় শেষের দিকে। নিচে দেখো যে a² আছে, x² আছে, এখন খালি a² বানাইতে হবে। তাহলে 2টাকে যদি আমরা কমন নেই, আচ্ছা 2টাকে যদি আমরা কমন নেই তাহলে একটু ওয়েট, কারেন্ট গেল, নেটওয়ার্ক আছে এখনো। দেখো, তো 2 টু দি পাওয়ার, এখন যদি আমরা 2টাকে কমন নিয়ে নিই তাহলে ভিতরে কি থাকবে, z² + 5/2। 2টাকে বাইরে নিয়ে চলে আসি, 2 কমন নেওয়ার কারণ কি, যে আমরা ভিতরে ওই যে সূত্র বানাবো +a² মানে 5/2 √ওভার দিলাম এবং অপর স্কোয়ার দিয়ে দিলাম। এবার দেখো x² + a² হয়ে গেছে, এটা তো আমরা সূত্র নেই, সূত্র কি a² + x², তাহলে tan ইনভার্স আসবে যে 1/a, a মানে কি √5/2 ইন্টু tan ইনভার্স x/a মানে z/√5/2। তাহলে এটা আমাদের ফাইনাল অ্যান্সার আসছে। এখন এটাকে উল্টায় পাল্টায় নিলেই চলে আসবে, তাহলে এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা এবার সামনে আগাই। এবার আমাদের একটা ইম্পর্টেন্ট সূত্র আসবে, সেটা হচ্ছে যে ইউভি এর সূত্র। যদি আমাদের দুইটা এক্স এর টার্ম গুণ অবস্থায় থাকে তাহলে কি, এতক্ষণে যতগুলো ম্যাথ দেখলাম সবগুলো নিয়ে দেখলা যে এক্স এবং এক্স এর টার্মের সাথে কি কোনো কিছু যোগ অবস্থায় থাকে, যদি দুইটা এক্স থাকে, তখন দুইটা এক্স গুণ অবস্থায় ছিল না। এখন যদি দুইটা এক্স গুণ অবস্থায় থাকে তাহলে আমাদের ইউ ভি এর সূত্র ফেলতে হবে, মানে একটা এক্স কে ইউ ধরতে হবে, একটাকে ভি ধরতে হবে। বাট এটা আমাদের ডিফারেন্সিয়েশনের মতো না, ডিফারেন্সিয়েশনে কি আমাদের যে কোনো একটাকে ইউ আর যে কোনো একটাকে ভি ধরলে হবে, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেটা না। ইউ এবং ভি ধরার ক্ষেত্রে আমাদের একটা সমতা রাখা লাগে বা একটা নিয়ম আছে, যে আহ, আমাদের বীজগণিতিক কিছু রাশির কিছু ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়ার আছে, হ্যাঁ, যেগুলো ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটু সহজ কঠিন হয়। তো আমাদের সেই পাওয়ার অনুসারে যেগুলোর ক্ষমতা একটু বেশি সেগুলোকে ইউ ধরা লাগে, যেগুলোর ক্ষমতা একটু কম সেগুলোকে ভি ধরা লাগে। তো আসলে এক্স্যাক্টলি ওটা ক্ষমতা বলা যাবে না, তবে ক্ষমতা দিয়ে বুঝলেই সহজে বোঝা যায়। তো সেটা কি, সেটা হচ্ছে সূত্রটা হলো L/I/A/T/E। লিয়েট বলে এটাকে, লিয়েট দ্বারা ক্ষমতা বোঝা যায়, যার মধ্যে সব থেকে কম শক্তি হলো ই এর, সব থেকে বেশি শক্তি এল এর। তো এগুলো কি, এলটা হচ্ছে আমাদের লগ এবং লন, ঠিক আছে, লগারিদম ফাংশন যেটাকে আমরা জানি, লগ এবং লন। আই হচ্ছে ইনভার্স, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন কোন, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন কোনগুলো, tan ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, যে ইনভার্স গুলো আছে সেগুলো ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। এতে আমাদের কি আছে, এ হলো আমাদের অ্যালজেব্রিক ফাংশন। চলছিল ভাই, মানে ওয়াইফাই আউট হয়ে গেছে, ওয়াইফাই চলছিল। আচ্ছা, তো এতে কি, এতে হলো অ্যালজেব্রিক ফাংশন, যেগুলো হলো x³ x² এক্স, হ্যাঁ, যেগুলো থাকে। এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন, মানে এবার শুধু সাইন এক্স কস এক্স, ইনভার্সটা সাইন এক্স কস এক্স ট্যান এক্স যেগুলো হয়। আর এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন বলে, মানে ই টু দি পাওয়ার সামথিং, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই টার্মগুলো। তো এ টু দি পাওয়ার এক্স এগুলো। আচ্ছা, তো এখান থেকে আমরা দেখতে পাইলাম যে তাহলে আমাদের সব থেকে পাওয়ারফুল টার্ম হচ্ছে কি এল, তারপরে আই, তারপরে এ টি, দেন সব থেকে কম হলো ই। তাহলে আমাদের কোনো ফাংশনে যদি ধরে নেন যে ইন্টিগ্রেশন x³ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা আছে,
সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে দেখো দুইটা এক্স কোন অবস্থায় আছে, এটা আর এটা, তাহলে একটাকে ইউ একটা ভি। এখন এই হিসাব অনুসারে যেটার ক্ষমতা বেশি সেটাকে আমরা ধরবো ইউ, যেটার ক্ষমতা কম সেটাকে ভি। তো এখানে আমাদের কি এক্সপোনেনশিয়াল ফাংশনের সব থেকে কম, তাহলে এটা আমাদের ভি এবং এটা আমাদের ইউ। আচ্ছা, এখন আমাদের ইউভি এর সূত্রটাতে আসি। ইউভি এর সূত্র কি? ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স বা যাই হোক যার সাপেক্ষে করছি, সেক্ষেত্রে কি প্রথমে কি ইউ স্থির, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ ইউ, আবার ইন্টিগ্রেশন ভি ডিএক্স। ঠিক আছে, এইটা হইলো আমাদের ইউভি এর সূত্র। সহজভাবে বললে কি, প্রথমে ইউ স্থির, ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন, প্রথমে নিব কি ডিএক্স হবে, প্রথমে ইউ এর ডিফারেন্সিয়েশন আবার ভি এর ইন্টিগ্রেশন, তারপরে ওই যে টোটালটা ওটার আবার কি ইন্টিগ্রেশন। একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। এবং এখানে কিছু একটা শর্টকাট আছে যেটাতে খুব সহজে আপনাদের ম্যাথ গুলো করা যাবে, তো আমরা শর্টকাট গুলো দেখবো। তো প্রথমে যেটা লিখলাম ওইটারই দেখি করি, যে এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটার করি। তাহলে এটা করলে কি হবে, ইউ ভি তো ধরে নেই, এটা আমাদের ইউ, এটা ভি, কারণ এটা ভি ই টু দি পাওয়ার এক্স এর পাওয়ার কম। তাহলে ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশনের নিয়ম কি, ইউ স্থির, ভি এর ইন্টিগ্রেশন এক্স এর সাপেক্ষে মাইনাস ইন্টিগ্রেশন, এবার কি ইউ এর ডিফারেন্সিয়েশন, তাহলে ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন, আবার কি ভি এর ইন্টিগ্রেশন ডিএক্স, তারপরে আবার টোটালটা ডিএক্স। এখানে দুইটা ডিএক্স কি, প্রথম ডিএক্সটা হলো এটার ইন্টিগ্রেশনের জন্য, দ্বিতীয় ডিএক্সটা কি বাইরের ইন্টিগ্রেশনের জন্য। আচ্ছা, এবার করি এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ডিএক্স তো থাকবে না, ইন্টিগ্রেশন তো করে ফেললাম, মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স কিউব, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কত, 3x স্কয়ার, পাওয়ার একটা সামনে আসলো, পাওয়ার কমে গেল, আর ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এবার দেখো ভিতরে কি আবার আমাদের ইউভি এর সূত্র পড়বে, এটা আমাদের ইউ, এটা কি ভি। এবার থ্রিটাকে বাইরে নিয়ে চলে আসবো, যেহেতু গুণ আছে, আবার ইউভি ফেলতে হবে। এইভাবে ইউভি ফেলতে ফেলতে কি তখন আমাদের এক্স এর পাওয়ার 1 হয়ে যাবে, ই টু দি পাওয়ার এক্স থাকবে, তারপরে আরেকবার করলেই ই টু ইউভি ফেললেই লাস্টে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, তখন এত বড় অঙ্কের তিনবার ইউভি ফেলার থেকে আমরা একটা শর্টকাট সূত্র দেখি যেটা খুব সহজে কাজে লাগবে। এই শর্টকাটটা সবার জন্য ইউজ করবে না, এটা শুধু কাজ করবে লাস্টের তিনটার জন্য, এ টি ই, এই তিনটা ফর্মের জন্য, মানে অ্যালজেব্রিক ফাংশন, ত্রিকোণমিতি এবং এক্সপোনেনশিয়াল, এই তিনটার জন্য শুধুমাত্র আমাদের শর্টকাটটা ফলো করবে। শর্টকাটটা কি, শর্টকাট হচ্ছে, যেখানে এক সাইডে লিখি আর সাইডে অঙ্ক করব। তো শর্টকাটটা হচ্ছে, এক সাইডে আমরা ডিফারেন্সিয়েশন করব ইউ এর, আর এক সাইডে আমরা ইন্টিগ্রেশন করব ভি এর। ঠিক আছে, তো ধরে নাও যে আমাদের যে অঙ্কটা ছিল এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা আমাদের ভি, এটা আমাদের ইউ। তাহলে এক সাইডে আমরা ইউ এর ডিফারেন্সিয়েশন করবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জিরো হয়ে যায়, আর যদি ত্রিকোণমিতি ফাংশন থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত না ওই জিনিসটা আবার রিপিট আসে। তাহলে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন শুরু করি, এক্স কিউব, তাহলে 3x স্কয়ার, 6x, 6 দেন 0, আর ইন্টিগ্রেশন করবো ভি এর, তাহলে যতক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করছে ওই পর্যন্ত ইন্টিগ্রেশন করবো। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি ই টু দি পাওয়ার এক্স, আবার এটার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, ওইটার ইন্টিগ্রেশন কি আবার ই টু দি পাওয়ার এক্স, আবার ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এবার কি করব, এবার অ্যান্সারের ক্ষেত্রে ডাইরেক্ট অ্যান্সারটা হইলো ক্রস গুণ, ডিফারেন্সিয়েশনের প্রথমটা ইন্টিগ্রেশনের দ্বিতীয়টার গুণ, আবার এটার দ্বিতীয়টা এটার তৃতীয়টা, তৃতীয় ইন্টিগ্রেশনের চতুর্থ, এটা চতুর্থ, আর ইন্টিগ্রেশনের পঞ্চম। আর চিহ্ন হবে প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস। এবার এটাকে হুবহু বসায় দাও, এটা আমাদের ফাইনাল অ্যান্সার হবে। তো অ্যান্সার কি হচ্ছে, এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3x স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 6x ই টু দি পাওয়ার এক্স মাইনাস 6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। এখন এই ম্যাথটাকে তোমরা যদি সন্দেহ থাকে তোমরা ভেঙে করে দেখো, করে দেখলে দেখবা যে এই অ্যান্সারটাই আসবে। তো শর্টকাটে করলে দেখো আমাদের এক লাইনে চলে আসলো, খালি একটু সাইড নোট করা লাগলো। আর একটা এক্সাম্পল দেখি, কিন্তু মনে রাখবে শর্টকাটটা শুধুমাত্র এ টি ই তিনটার জন্যই খাটবে, হ্যাঁ। ইনভার্স এবং লগ এই দুটার ক্ষেত্রে থাকলে তখন এই সূত্রটা অ্যাপ্লাই হবে না, অ্যাপ্লাই করা যাবে না। তো
আরেকটা ম্যাথ দেখি, যে দেওয়া আছে ধরো যে ইন্টিগ্রেশন এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার 3x ডিএক্স। আচ্ছা, তো আমরা কি দেখলাম এবার, এক্স কিউবের কি করব, ডিফ করব, এবং ই টু দি পাওয়ার 3x এর কি করব, ইন্টিগ্রেশন করব। এক্স কিউবের ডিফারেন্সিয়েশন করি, 3x স্কয়ার 6x 6 0, আর ই টু দি পাওয়ার x 3x কে যদি করি ই টু দি পাওয়ার 3x, এটার ইন্টিগ্রেশন কি ই টু দি পাওয়ার 3x বাই 3, তারপর ই টু দি পাওয়ার 3x বাই, আবার 3 দিয়ে গুণ হয়ে যায় 9 হবে, আবার ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 9 কে আবার 3 দিয়ে গুণ করলে কি 27। আচ্ছা, এবার কি ক্রস গুণ এটার সাথে এটা, এটা এটা, একটা দুইটা তিনটা, এবার 6 এর সাথে আরেকটা হবে, ওটা একটু করি নাই, 3x ডিভাইডেড বাই 27 কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 60 3 21 81 81। আচ্ছা, এবার এই ক্রস গুণনটা করো, তাহলে অ্যান্সার চলে আসবে আমাদের। এখন কি অ্যান্সার কি, এক্স কিউব ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 3, প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, প্লাস মাইনাস প্লাস, সরি প্রথমটা তো প্লাস নিলাম, এটা মাইনাস হবে, মাইনাস, দেখো যে এটা এটা যদি গুণ করি তাহলে 3 আর 9 কেটে যে কি হবে, 3 থাকবে, তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই কত, 3। এবার হলো প্লাস, এটার এটা গুণ করলে কি 6x ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই কত, 27, লাস্টে থাকছে কত আমাদের, মাইনাস 6 ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 81 প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার, ইউভি এর অ্যান্সার। শর্টকাটে খুব দ্রুত অ্যান্সার করা গেল। আচ্ছা, এই গেল আমাদের শর্টকাট নিয়মটা। এখন যদি কোনো ম্যাথের শর্টকাট না থাকে সেক্ষেত্রে কি করব? তো শর্টকাট না থাকলে আমরা ইউভি এর সূত্রে যাব, যেমন যদি লগ থাকে সেক্ষেত্রে দেখো যে ধরে নাও যে এরকম আছে এক্স স্কোয়ার লন এক্স ডিএক্স। আচ্ছা, সেক্ষেত্রে কি করব? তো এক্ষেত্রে দেখো আমাদের ম্যাথ কি হবে, যে এটা হন তখন কি আমাদের ইউ আর এটা হবে ভি, তাহলে আমাদের ইউ স্থির ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ কি ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। আচ্ছা, তো লন এক্স থাকলো, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কি এক্স এক্স কিউব ডিভাইডেড বাই 3, পাওয়ার এক বাড়বে, পাওয়ার কি এটা দ্বারা ভাগ হয়ে যাবে, মাইনাস, এখন ইন্টিগ্রেশন এটা ডিফারেন্সিয়েশন কি লন এক্স এর 1 বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স কিউব ডিভাইডেড বাই 3 ডিএক্স। আচ্ছা, এখানে দেখো এক্স এক্স কি হয়ে যাবে, একটা কেটে এক্স স্কোয়ার থাকবে শুধু, তাহলে এটা হচ্ছে আমার লন এক্স 2x কিউব ডিভাইডেড বাই 3 এক্স, এক্সটা সামনে লেখাই ভালো আছে, পরের বার সামনে লিখবো, লনের পরে কোনো কিছু লিখতে হয় না, টোটালটাকে একটা টার্ম ধরে নাই। হয়ে গেল, কি আসতেছে প্লাস, তবে চাইছিলাম আমরা ইন্টিগ্রেশন এক্স কিউব লন এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশন দেখছিলাম। এক্ষেত্রে আমাদের কি বলেছি যে এক্ষেত্রে শর্টকাট খাটবে না, কারণ লন আছে এখানে, আর তখন লন থাকলে কি লনকে আমাদের ইউ ধরতে হবে, তাহলে লন এক্সটা আমার স্থির এক্স স্কোয়ার ধরি, কিউব ধরলে হবে একই আসবে, তো অ্যান্সারটা একটু ছোট হবে, এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হবে কি ইউ এর, আবার ইন্টিগ্রেশন ভি এর কি ইন্টিগ্রেশন। আচ্ছা, এবার দেখো লন এক্স থাকলো, এটা কি হবে এক্স কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস ডিডিএক্স অফ লন এক্স, তাহলে লন এক্স এর ডিডিএক্স কত 1 বাই এক্স, আর এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কি এক্স কিউব ডিভাইড বাই 3 ডিএক্স। আচ্ছা, এবার দেখো যে এটা থেকে গেল,
তো অ্যান্সার হয়ে গেছে x কিউব ln x ডিভাইডেড বাই 3 মাইনাস এখানে x কেটে যায় কি x উপরে x নিচে কেটে x স্কয়ার হবে আর 1/3 কে যদি বাইরে নিয়ে আসি তাহলে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx x স্কয়ার dx এর ইন্টিগ্রেশন কত x কিউব বাই 3 প্লাস আমাদের অ্যান্সার শেষ। তো x কিউব ln x ডিভাইডেড বাই 3 মাইনাস x কিউব বাই 9 এটা আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এই গেল আমাদের ইউভি। এবার আসে আমাদের শেষের দিকের টপিকগুলো। লাস্টে আছে আমাদের কি, হ্যাঁ আরেকটা সূত্র, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা যদি এরকম থাকে যে কখনো দেখো যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইনটু f অফ x আছে ভিতরে প্লাস f ড্যাশ x আছে, মানে x এর যে ফাংশনটা এখানে থাকবে সেটা ডিফারেন্সিয়েশনে প্লাস যে ব্র্যাকেট ক্লোজ, এবং এই টোটালটা যদি আমার e এর সাথে গুণ আকারে থাকে তাহলে এটা আমরা ডাইরেক্ট অ্যান্সার লিখতে পারবো যে e টু দি পাওয়ার x ইনটু fx প্লাস c। এটা ডাইরেক্ট অ্যান্সার হবে আমাদের এটা। আবার অনেক সময়তে ই টু দি পাওয়ার ax এর এখানে ই টু দি পাওয়ার ax থাকে এবং এই এটা যদি আবার ফাংশনের সামনে গুণ থাকে তাহলে আমাদের অ্যান্সার কি হবে, তখন শুধু এখানে এটা চেঞ্জ হয়ে যাবে ই টু দি পাওয়ার ax ইনটু এফ অফ এক্স, বাকি সব জিনিসই ঠিক থাকবে। কিন্তু মেইন টপিকটাই হলো এফ অফ এক্স যা থাকবে তার ডিফারেন্সিয়েশন কিন্তু পাশে থাকা লাগবে যোগ আকারে। তাহলে একটা উদাহরণ দেখি আমরা। এটা হলো সাস্টের উদাহরণ 21 এর, সাস্টেন না তো ওটা তখন 2021 তো ইয়া ছিল, গুচ্ছ ছিল জিএসটি। আচ্ছা তো এটা কি বলেছে যে e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস x ইনটু 1 প্লাস x প্লাস 1 প্লাস x সরি 1 প্লাস x ln 1 প্লাস x প্লাস 1 dx, এটার ইন্টিগ্রেশন কি হবে? কাটাকাটির জন্য দুঃখিত। আচ্ছা 1 প্লাস x ln 1 প্লাস x এই জিনিসটা আছে। তো দেখো যে এখানে ই টু দি পাওয়ার এক্স আছে এবং পাশে কোন একটা গুণ অবস্থায় আছে, তাহলে তোমরা এই সূত্রটা ধারণা করে নেবে যে এটার মধ্যে আসতে পারে। তো এটার জন্য কি ই টু দি পাওয়ার নিচে যে জিনিসটা আছে সেটাকে আমরা গুণ করে দেই ভিতরে, কারণ আমাদের ই টু পাওয়ার এক্স ফাঁকা রাখা লাগবে। ওটা যদি ভিতরে গুণ করে দেই তাহলে 1/x দিয়ে ভিতরে গুণ করলে উপরে 1/x এটা আর এটা কি হয়ে যাবে, কাটা যাবে কি ln 1 প্লাস এক্স প্লাস এটা যদি ভিতরে গুণ হয়ে যায় তাহলে 1/1 প্লাস এক্স ডিএক্স। আচ্ছা এবার দেখো এখানে ফাংশন আছে 1/ln 1 প্লাস এক্স, আর ln 1 প্লাস এক্স এর ডিফারেন্সিয়েশন কি, এটা ডিফারেন্সিয়েশন কি 1/1 প্লাস এক্স না, এটাই দেখো যে পাশে আছে, তাহলে যেই ফাংশনটা আছে তার ডিফারেন্সিয়েশন পাশে আছে। তাহলে এটা দ্বারা আমরা কি লিখতে পারবো যে এফ অফ এক্স এফ ড্যাশ এক্স, তাহলে এটার অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইনটু এফ অফ এক্স মানে কি ln 1 প্লাস এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তো এই টপিকটা বোঝা গেল। এখানে আরেকটা জিনিস, ছোট্ট একটা জিনিস ছুটে গেছে, সেটা হচ্ছে যে কিছু শর্টকাট যদি আমাদের, ধরো আরেকটা শর্টকাট আছে ইউভি রশ্মির ক্ষেত্রে, ইউভিতে যদি আমাদের ই এবং এক্সপোনেনশিয়াল ফাংশন এবং ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে সমীকরণ থাকে, সেক্ষেত্রে একটা শর্টকাট আছে। ধরে নাও যে আমরা শর্টকাটটা লিখি ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স প্লাস সি ডিএক্স, এরকম একটা সমীকরণ আছে যেখানে এক্সপোনেনশিয়াল ফাংশন এবং সাইন ফাংশনের আছে। তো নর্মাল ওয়েতে ইন্টিগ্রেশন করতে গেলে কি আমাদের একটাকে ইউ ধরতে হবে, একটা ভি। তো এখানে ইউ হবে কি সাইন আর ভি হবে এক্সপোনেনশিয়াল ফাংশন ই। তো ওটা ছাড়া শর্টকাট নিয়মে যেটা অ্যান্সার, এটা ডাইরেক্ট অ্যান্সার হবে যে ই টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বিএক্স প্লাস সি মাইনাস বি কস বিএক্স প্লাস সি প্লাস সি, এটা আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে যাবে। তো এখানে সূত্রটা সহজভাবে মনে রাখার নিয়ম দেখো যে যদি সাইন ফাংশন থাকে তাহলে এ সাইন থেটা মাইনাস বি কস থেটা, বিটা কোনটা যে থেটার আগে যে জিনিসটা থাকে,
বি কস থিটা। আর সেম সূত্রটা যদি আমাদের হইতো যে এ এক্স ইন্টু কস বি এক্স প্লাস সি ডিএক্স, তাহলে এটার অ্যান্সার হয়তো কি যে ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, তখন আমাদের খালি কস এবং সাইনের মধ্যে এটা ইন্টারচেঞ্জ হয়ে যেত, যে এ সাইন এক্স এর জায়গায় হতো এ কস এক্স বা বি এক্স প্লাস সি, আর মাইনাসের জায়গায় তখন হবে প্লাস বি সাইন বি এক্স প্লাস সি। ঠিক আছে, প্লাস সি। এটা আমাদের অ্যান্সার হয়ে যেত ফাইনাল এক লাইনে। এটা তোমরা ওই যে আমরা যে শর্টকাট নিয়মটা দেখলাম ওইটাতে করলেও এটার অ্যান্সার আসবে, যে যে এক সাইডে ই এর ডিফারেন্সিয়েশন, এক সাইডে সাইনের, না সাইনের ডিফারেন্সিয়েশন ই এর ইন্টিগ্রেশন দিয়ে আড়াআড়ি গুণ করলেও দেখবা এই সমীকরণটাই আসবে, কিন্তু এটা এক লাইনে চলে আসছে। একটা উদাহরণ দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। ধরে নাও যে দেওয়া আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x cos 3x dx। তো নর্মাল ওয়েতে করলে কি 3x টা আমরা কি যে ইউ এবং এটাকে ধরতাম ভি। তো আরেকটা বিষয় হলো রিটেনে তোমরা শর্টকাটটা ডাইরেক্ট ইউজ করতে পারবা, সমস্যা হবে না, এখান থেকে ডাইরেক্ট অ্যান্সার করলেও মার্ক পাওয়া যাবে। তো যাই হোক, আমরা এটাকে যদি সলভ করি তাহলে শর্টকাট নেমে কি দেখলাম ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এটা হলো আমার এ আর এটা কি আমার বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, যেহেতু কস আছে তাহলে কস আগে আসবে, তাহলে এ ইন্টু কস বি, কস থাকলে মাঝে হয় মাইনাস, তাহলে মাইনাস বি ইন্টু সাইন বি প্লাস সি। এটা আমাদের অ্যান্সার। এখানে 4 লিখছি, এটা 2 হবে, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। ঠিক আছে, আচ্ছা। তো এই গেল আমাদের আপাতত সবগুলো শর্টকাট সূত্র, সবগুলো টাইপের কোশ্চেন এবং এগুলোতে কিভাবে সলভ করা যায়। আহ এই হলো ইন্টিগ্রেশনের যাবতীয় আলোচনা। এখন আমরা কিছু ছোট ছোট উদাহরণ দেখার মাধ্যমে অধ্যায়টা শেষ করে দিই, আর লাস্টে একটা দেখবো যে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তো এখন কিছু উদাহরণ দেখি, আর লিমিট বসানোর বিষয়টা দেখবো, লিমিটটা কিভাবে বসানো যায়। লিমিট বসানোটা আসলে কিছুই না, হ্যাঁ ধরে নাও যে 0 টু 1 এক্স স্কোয়ার ডিএক্স টা আছে। তো নর্মাল ওয়েতে আমরা ইন্টিগ্রেশন করব, জাস্ট লাস্টে লিমিটটা, লিমিট মানে কি এক্স এর জায়গাতে ওই মানটাই বসে যাবে। তো এখন আমরা এক্স এটাকে ইন্টিগ্রেশন করলে কি এক্স কিউব বাই 3 ইন্টিগ্রেশন 0 টু 1। হ্যাঁ, এখন আমাদের কি একবার ওয়ান, জিরো, ওয়ান এর ভ্যালু বসাইতে হবে এক্স এর জায়গায়, একবার জিরো এর ভ্যালু বসাইতে হবে, মাঝখানে থাকবে মাইনাস। তাহলে এখন ওয়ান বসাই, তাহলে ওয়ানের উপর কিউব বাই 3 মাইনাস জিরোর উপরে কিউব বাই 3। এখন এটা আমাদের ফাইনাল অ্যান্সার, যে 3 ডিভাইড বাই 3, এটাই আমাদের অ্যান্সার যদি লিমিট বসানো থাকে। লিমিট কিছুই না, আপার লিমিট লোয়ার লিমিট, একবার আপার লিমিট বসাবো ওই সমীকরণটাতে যেটা অ্যান্সার আসবে মাইনাস, তারপরে ওটাতে লোয়ার লিমিট বসাবো। আচ্ছা, এখন অনেক সময় কি হয় আমাদের ইন্টারচেঞ্জ করা লাগে কোনো কোনো ক্ষেত্রে। হ্যাঁ, ধরে নাও যে একটা ম্যাথ আছে এরকম যে সাইন কিউব এক্স ইন্টু কস এক্স ডিএক্স। আচ্ছা, এরকম ধরো কোনো ম্যাথ আছে, এখানে আমার লিমিট দিয়েছে 0 টু পাই বাই 2। এক্ষেত্রে কি, এক্ষেত্রে যখন আমরা কি অ্যান্সার করবো, দেখো যে এখানে তুমি যে কোনো একটাকে ধরতে পারলেই হবে, যেহেতু সাইন কিউব আছে, আমরা সাইন দেখলো কি দুইটাই বিজোড়। তাহলে যে কোনো একটা দুইটাই বিজোড় থাকলে কি সব থেকে বড় যেটা সেটা ইজ ইকুয়াল টু জেড ধরতে হয়। তাহলে সাইন এক্স ইজ ইকুয়াল টু যদি জেড ধরি, তাহলে কস এক্স ডিএক্স এটা ইজ ইকুয়াল টু কি ডিজেড। তাহলে এবার এখন আরেকটা জিনিস আছে, লিমিটটা আমাদেরকে এখানে চেঞ্জ ধরার সময় সবসময় আমাদের লিমিটটা চেঞ্জ করতে হবে। তো লিমিট চেঞ্জ কি, দেখো যে সাইনের ক্ষেত্রে আমরা কি পাই এর মান বসাইতে পারতাম, 0 ডিগ্রির মান বসাইতে পারতাম, কিন্তু জেড যখন আমরা বসাই দেবো তখন সাইনটা আউট হয়ে যাবে, আর জেড বসাইলে কি তখন তার পায়ের কোনো ভ্যালু থাকলো না। তাই আমাদের এই সমীকরণে এক্স এর জায়গাতে পাই বসায় এবং 0 বসায় জেড এর ভ্যালুটা বের করতে হবে। তো এক্স জেড, যখন আমরা এক্স এর ভ্যালু এখানে কি লোয়ার লিমিট 0 বসাবো, এক্স এর ভ্যালু যখন 0 বসাবো এই সমীকরণে, তাহলে জেড কত পাবো, এক্স 0 ডিগ্রির মান কত 0, তাহলে জেড এর ভ্যালু থাকবে কি 0। এবার এক্স এর ভ্যালু যদি আমরা পাই বাই 2 বসাই, তাহলে এক্স সাইন পাই বাই 2, তার মানে জেড এর ভ্যালু তখন কত আসবে, সাইন 90 ডিগ্রি মানে 1, তাহলে জেড এর ভ্যালু আসবে 1। এখানে তখন আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে যাবে কি 0 টু পাই বাই 2 থেকে 0 টু 1। আর যেহেতু আমরা সাইন কে জেড ধরলাম, তাহলে জেড কিউব, আর কস এক্স ডিএক্স টা মানে কি জেড, তাহলে ডিজেড। তাহলে এটা এখন অ্যান্সার করলে কি জেড টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 0 টু 1।
তাহলে এটার অ্যান্সার কত হবে? একবার 1 বসাই, তাহলে 1/4 মাইনাস 0/4, মানে অ্যান্সার কত আমাদের? 1/4। ঠিক আছে, আশা করি অঙ্কটা বোঝা গেছে। আচ্ছা, তো এখন কিছু ছোট ছোট ম্যাথ দেখি। যে কিছু কিছু অঙ্ক তোমাদের ডিফারেন্সিয়েশনও দেখেছিলাম, ইন্টিগ্রেশনও আমরা দেখবো এই জিনিস, যে কোনো কোনো অঙ্কতে সলভ করার জন্য আমাদের থিওরিতে যাওয়া লাগবে না। জিনিসটাকে যদি সমীকরণটাকে ভাঙতে থাকি তাহলে অটোমেটিক অ্যান্সার চলে আসবে। ধরুন যে দেওয়া আছে ইন্টিগ্রেশন cos 2x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস sin 2x। অঙ্কটা দেখে অনেক বিদঘুটে লাগতে পারে, তো এটাকে আমরা যদি শর্টকাটে মানে অঙ্ক করতে যাই, তো কিভাবে আগাবো, কোনটা কি করব, কোনো কিছু হিসাব নাও মিলতে পারে। তো আমরা কি করব, যে ভাঙানো শুরু করব। দেখো যে cos 2x আছে, এটাকে আমরা লিখতে পারবো কি cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ডিভাইডেড বাই রুট ওভার, এখানে দেখো 1 মাইনাস sin 2x, 1 মাইনাস sin 2x মানে মনে রাখবা 1 মাইনাস sin 2x, এটা ইজ ইকুয়াল টু sin x মাইনাস cos x, অথবা cos x মাইনাস sin x হোল স্কয়ার। কেন কেন হলো? এটা আসবে কি থেকে? 1, 1 কে আমরা ভাঙালে কি sin স্কয়ার প্লাস cos স্কয়ার পাবো। আর sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে কি, সরি, 1 sin স্কয়ার cos স্কয়ার থাকলো, আর মাইনাস sin 2x মানে কি 2 sin x cos x। এখন এটা কি a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার আকারে চলে আসছে, তাহলে এটার অ্যান্সার কি a মাইনাস b হোল স্কয়ার। এখন তুমি a যে কোনো একটাকে ধরলেই হবে। তাহলে এখন দেখো উপরে আমাদের cos আগে আছে, sin পরে আছে, তাহলে আমরা cos x মাইনাস sin x হোল স্কয়ার আকারে নিয়ে নিলাম। তো এখন স্কয়ার আর এটা কাটা, উপরে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার আসছে, তো এটা আমরা কি লিখতে পারবো? a প্লাস b ইন্টু a মাইনাস b ডিভাইডেড বাই যে কি cos স্কয়ার মাইনাস sin x। আচ্ছা দেখো এখন এই টার্মটা কাটাকাটি হয়ে গেল, তাহলে থাকলো কি আমাদের ইন্টিগ্রেশন cos x প্লাস sin x dx। এখন এটা ইন্টিগ্রেশন করবো, যেহেতু দেখো দুইটা x এর মাঝখানে প্লাস আছে, তাহলে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে ফেলবো। আর যদি গুণ থাকতো তাহলে তাহলে আমাদের আবার ওই সূত্রে টাইপে যাওয়া লাগতো, যে দুইটার পাওয়ারই 1, তাহলে যে কোনো একটা ইজ ইকুয়াল টু কি ধরবো? z। আচ্ছা যেহেতু প্লাস আছে, তাহলে cos এর ইনভার্স ইন্টিগ্রেশন কি sin x, আর sin এর ইন্টিগ্রেশন মাইনাস cos x cos c, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা আরেকটা দেখি, ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx। আচ্ছা এখন এটা কিভাবে করব? তো দেখো যে tan স্কয়ার x আছে, তো মনে রাখবা যে আহ, যদি কোথাও স্কয়ার থাকে তাহলে আমরা এমন একটা টার্মে ভাঙানোর চেষ্টা করব যেটা ডাইরেক্ট ইন্টিগ্রেশন আছে। তো কোন স্কয়ারে ডাইরেক্ট ইন্টিগ্রেশন আছে? একটা হলো sec স্কয়ার ইন্টিগ্রেশন আছে, আর একটা কি cosec স্কয়ার ইন্টিগ্রেশন আছে। এই দুইটা কি ডাইরেক্ট ইন্টিগ্রেশন আছে। তো আমরা যদি করি তাহলে tan কে আমরা কি sec এ ভাঙাবো, তাহলে tan ইজ ইকুয়াল টু 1 প্লাস সরি tan ইজ ইকুয়াল টু কি ইন্টিগ্রেশন sec স্কয়ার মাইনাস sec স্কয়ার x মাইনাস 1 dx। আচ্ছা এখন যদি আমরা এটাকে লিখি, তাহলে এখন ইন্টিগ্রেশন করে আলাদাভাবে sec স্কয়ার ইন্টিগ্রেশন কি tan x মাইনাস 1 এর ইন্টিগ্রেশন কি x প্লাস c। কেন এটা হলো বোঝা গেল, কারণ tan এর ডিফারেন্সিয়েশন কি tan x ইজ ইকুয়াল টু sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার ইন্টিগ্রেশন কি হবে tan x হবে। তাই আমরা চেষ্টা করব যে স্কয়ার থাকলে যেগুলোর স্কয়ারের ডাইরেক্ট ইন্টিগ্রেশন আছে সেগুলো নিয়ে আসা, সাইন কস বাদ। আচ্ছা এখন কিছু কিছু টার্ম তোমরা যদি শর্টে মনে রাখতে পারো তাহলে এটা হলো ডাইরেক্ট অ্যান্সার করা যাবে। মনে রাখা যদি সম্ভব হয়, যেমন দেখো যে ইন্টিগ্রেশন রুট ওভার যদি এরকম থাকে যে a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স ডিএক্স এরকম থাকে, অথবা ইন্টিগ্রেশন রুট ওভার a মাইনাস এক্স ডিভাইডেড বাই a প্লাস এক্স এরকম থাকে, তাহলে তোমাদের অ্যান্সার হবে কি, যদি দেখো যে প্লাস উপরে থাকে একটা ধ্রুবক যোগ এক্স, হ্যাঁ যদি প্লাস জিনিসটা উপরে থাকে তাহলে এটার অ্যান্সার তোমরা লিখতে পারবে যে a sin ইনভার্স এক্স বাই a মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আর যদি মাইনাস উপরে থাকে তাহলে অ্যান্সারটা হবে সেম,
এ সাইন ইনভার্স এক্স বাই এ। এখন তাহলে খালি হবে কি প্লাস, আগে মাইনাস ছিল এখন খালি প্লাস রুট ওভার এক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যদি মাইনাস উপরে থাকে তাহলে নিচে এই দুইটার মাঝখানে হবে প্লাস, যদি প্লাস উপরে থাকে তাহলে হবে মাইনাস। ঠিক আছে, এই দুটো টার্ম যদি ডাইরেক্ট মনে রাখা থাকে তাহলে ডাইরেক্ট অ্যান্সার করা যাবে কিছু কিছু এমসিকিউ এ। যেমন একটা উদাহরণ দেখি আমরা, যে দেওয়া আছে যে ইন্টিগ্রেশন রুট ওভার 5 মাইনাস এক্স ডিভাইডেড বাই 5 প্লাস এক্স ডিএক্স। আচ্ছা, তো এটার আমরা এমসিকিউ আছে, হ্যাঁ। তো ডাইরেক্ট যদি অ্যান্সার করি তাহলে কি আসবে, দেখো যে মাইনাস আছে উপরে, মাইনাস উপরে থাকলে সাইন এবং ওটার মাঝখানে কি থাকবে প্লাস থাকবে। তাহলে এ সাইন ইনভার্স এক্স বাই এ কত, এখানে এ হচ্ছে আমাদের 5, তাহলে 5 সাইন ইনভার্স এক্স বাই এ মানে 5, মাঝখানে হবে প্লাস যেহেতু মাইনাস উপরে, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, তো কয়েকটা লিমিটের ম্যাথ দেখি, যদি লিমিট বসানো থাকে তাহলে কিভাবে করতে হবে। তো ধরে নাও যে ইন্টিগ্রেশন 0 টু 1 লন এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ডিএক্স, এটা জানতে চাইছি। এই ম্যাথটা দেখো যে উপরে যে জিনিসটা, নিচে যেটা আছে এক্স, নিচে আছে কি আমাদের এক্স প্লাস 1, উপরে আছে লন এক্স প্লাস 1। তো লন এক্স প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন আমরা কি জানি, লন এক্স প্লাস 1 এটা ইজ ইকুয়াল টু কি 1 বাই এক্স প্লাস 1 ডিফারেন্সিয়েশন। তাহলে এটা ইজ ইকুয়াল টু, যদি আমরা জেড ধরি তাহলে ডিফারেন্সিয়েশন কি হবে 1 প্লাস এক্স 1 ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে এই জিনিসটা আমরা উপরে এখন বসাই দেই, তো 0 টু 1। তার আগে আমাদের এখানে আবার কি করতে হবে, লিমিট চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা সিকোয়েন্স চেঞ্জ করলাম, লন থেকে জেড এ গেলাম। তাহলে এক্স আর জেড, এক্স এর ভ্যালু যদি আমি এখানে 0 বসাই তাহলে লন এর ভ্যালু 1, আর লন 1 এর মান কত আমরা জানি 0, তাহলে এক্স এর ভ্যালু 0 হলে জেড এর ভ্যালু 0। আর যদি এক্স এর ভ্যালু 1 বসাই তাহলে কত হবে, এক্স এর ভ্যালু 1 বসাইলে আপার লিমিট লন এটার ভ্যালু আসছে কত লন 2। এটা এখন আমরা লিমিট বসাবো যেহেতু জেড এ কনভার্ট করছি, তাহলে জেড এর লোয়ার লিমিট 0 আর আপার লিমিট কত লন 2। লন এটার অংশ ধরে নিলাম কি, এটা মানে হলো আমাদের জেড, আর 1 বাই এক্স ডিএক্স এটা মানে কি আমার ডিজেড। দেখো যে 1 বাই এক্স ডিএক্স এটা মানে কি ডিজেড। এখন ইন্টিগ্রেশন করি, জেড এর ইন্টিগ্রেশন কি জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2, নিচে 0 উপরে কি লন 2। আচ্ছা, এখন মান বসাই দেই, তো জেড, আচ্ছা জেড এর জায়গায় কি বসবে লন বসবে, সরি লন, তাহলে লন 2 এর উপর স্কোয়ার মাই ডিভাইডেড বাই 2 মাইনাস লন এর উপরে 0, তার মানে দুটো 0 হয়ে গেল, তাহলে লন 2 এর উপর স্কোয়ার মাইনাস ডিভাইড বাই 2, তাহলে এটা আমাদের ফাইনাল অ্যান্সার লন 2 এর উপর হোল স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, তো লাস্টে আমাদের একটা টপিক দেখবো, সেটা হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কি, তো ধরে নাও যে তোমাদের ওয়াই এর দুইটা সমীকরণ দিয়ে দিবে, দিয়ে বলবে যে ওই সমীকরণ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি। তো আমরা একটা শর্টকাট মানে নরম দেখি, যে ওয়াই ইজ ইকুয়াল টু 4x, একটা সরল রেখা, এবং বলেছে ওয়াই ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার, এটা কি একটা পরাবৃত্ত। তো ধরে নাও যে একটা পরাবৃত্ত একটা সরল রেখা, তো বলবে এদের মধ্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, এতটুকু। তো এটা অ্যান্সার খুবই সহজ, এটা কি ইন্টিগ্রেশন y1 মাইনাস y2 অথবা y2 মাইনাস y1, যা নাও তোমরা, সমস্যা নেই, কারণ আলটিমেটলি লাস্টে মাইনাস আসলে ওটাকে প্লাস বানায় ফেলবা, কারণ ক্ষেত্রফল চাইছে। তো এটাকে 1 ধরো, এটাকে 2 ধরো, এই দুটার বিয়োগ ফলে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হবে। এখন লিমিট কত নিব, লিমিট বের করার জন্য তোমাদের কি করতে হবে, y1 এবং y2 এর হেল্পের সাহায্যে x এর দুইটা ভ্যালু বের করতে হবে। দেখো যে y1 ইজ ইকুয়াল টু এত, y2 ইজ ইকুয়াল টু এত, দুইটাই কি আমার y না, তাহলে আমরা বলতে পারবো কি এটা ইজ ইকুয়াল টু এটা, আর এটা কি সমান। তাহলে 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 4x, যেহেতু দুইটাই আমার y ইজ ইকুয়াল টু আছে। এখন এই পাশে নিয়ে যদি আমরা সমাধান করি তাহলে 4x কমন নিলে কি হবে x মাইনাস 1, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর দুইটা ভ্যালু কি আসছে, একটা হলো 0 একটা 1। তাহলে আমার লোয়ার লিমিট হবে কত, লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে 1। এবং এখানে এখন কি দুইটা সমীকরণের বিয়োগফলের ইন্টিগ্রেশন করলে হবে 4x মাইনাস 4x স্কোয়ার ডিএক্স। এখন ইন্টিগ্রেশন করো, তো আপার লিমিট লোয়ার লিমিট বসায় দাও, ইন্টিগ্রেশন কি হবে 4x এর ইন্টিগ্রেশন 4x স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কোয়ার ডিভাইডেশন x কিউব ডিভাইড বাই 3। একবার 0 বসাবা x এর জায়গায়, 1 বসাবা আগে মাইনাস, তারপর 0 বসাবো, 0 বসালে তো টোটালটাই 0, যা হবে সেটা আমাদের ক্ষেত্রফলের ভ্যালু চলে আসবে। আচ্ছা, অনেক সময় কি হয় যে y স্কোয়ার
ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সামথিং থাকে, ধরো 4x দেওয়া আছে, সেক্ষেত্রে কি আমরা মনে রাখবো সবসময় ওয়াই এর মান বসাবো। তো ওয়াই স্কোয়ারটা কি করতে হবে, নর্মালি ওয়াই বানিয়ে নিতে হবে যে √4x দিয়ে, ঠিক আছে। তখন ভিতরে কি ইন্টিগ্রেশনের সময় জাস্ট ওয়াই এর মান মানে 4x টা √4x টা বসবে, দিয়ে মাইনাস সামথিং যাই হোক। তো সবসময় স্কোয়ার ওয়াই বসাবো, স্কোয়ার বসানো যাবে না, ওয়াই এর উপরে যতই পাওয়ার থাকুক সেটাকে এক্স এর দিকে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, এই গেল ক্ষেত্রফলের সূত্র। আর একটা থাকে হলো মডুলাস। মডুলাসটা কি জিনিস দেখো, বলে হচ্ছে এক্স মডুলাস, হ্যাঁ, এটার ক্ষেত্রফল জানতে চাইছে। তো মডুলাসটা হচ্ছে যে একটা এক্স মডুলাসটা যদি আমরা গ্রাফে বসাই তাহলে এটা একটা ত্রিভুজ তৈরি করে, কি ধরনের, সমকোণী ত্রিভুজ তৈরি করবে, হ্যাঁ। তো মনে রাখবা যে আমাদের ইন্টিগ্রেশনে ধরো দেওয়া আছে -1 থেকে 1 পর্যন্ত, এটার ক্ষেত্রফল জানতে চাইছে। তো এক্স এর মডুলাসের ভিতরে এক্স এর সাথে কোনো কিছু যদি গুণ বা যোগ যোগ বা বিয়োগ অবস্থায় না থাকে তাহলে আমার ক্ষেত্রটা শুরু হবে মূল মধ্যবিন্দু থেকে। হুম, মধ্যবিন্দু থেকে শুরু হবে। আর দেখো -1 আর +1 পর্যন্ত গেছে। মনে রাখবা যে মডুলাস কি করে, সবসময় মাইনাসকে প্লাস করে, মানে এর ভ্যালু সবসময় পজিটিভ থাকে। তাহলে এটা ধরো +1, এটা কি -1, তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে, +1 এর দিকে যাবে, -1 এর দিকে যাবে, দুটাই উপরের দিকে যাবে, নিচে যাবে না। রিজন কি, কারণ আমরা পজিটিভ নিব সবসময়। তাহলে এই দুইটা এইটুকু অংশের ক্ষেত্রফল বের করতে পারলে আমাদের অ্যান্সার আসবে। তো এটার ক্ষেত্রফল কি, যদি আমরা সূত্র দিয়ে কাটাই ত্রিকোণমিতি মানে সমকোণী ত্রিভুজের, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এখানে ভূমিও দেখো 1, উচ্চতাও কত, 1, তাহলে 1 × 1, ঠিক আছে, এটাই আমাদের কি অ্যান্সার আসবে। আর এখন তোমরা বলতে পারো যে উপরেরটা 1 কেমনে হইলো, এই বৃদ্ধিটা ঘটে হলো সমানুপাতিক হারে। তোমরা এদিকেও যদি 1 যায়, 1 এর দিকেও 1 যাবে, এদিকেও যদি মানে এ বরাবর যদি 2 বৃদ্ধি পাই তাহলে এ বরাবরও 2 বৃদ্ধি পাবে, ঠিক আছে, বোঝা গেল। কারণ মডুলাস, শুধু মডুলাস আছে এবং এটার ভ্যালু কি সব দিকে সমান হারে বৃদ্ধি পায়। ধরে নাও যে ইন্টিগ্রেশন কোনো জায়গায় দেওয়া আছে 0 to 2 দেওয়া আছে, এবং দেওয়া আছে মডুলাস x-1। তো এটার গ্রাফটা কেমন হবে, এটার গ্রাফ হবে কি, যে শুধু এক্স থাকলে বললাম মূল বিন্দু থেকে শুরু হবে, যদি এক্স এর সাথে কিছু বিয়োগ অবস্থায় থাকে, যত বিয়োগ থাকবে তত পজিটিভ দিক থেকে শুরু হবে, যত যোগ থাকবে তত নেগেটিভ দিকে শুরু হবে। তো দেখো যে এক্স এর সাথে 1 বিয়োগ আছে, তাহলে 1 পজিটিভ দিক থেকে যাত্রা শুরু হবে, মানে এটা হলো মূল বিন্দু হবে তখন 1। এখন দেখো 0 to 2, মানে এটা 0, এটা যদি আমরা 2 ধরি, তাহলে এইটুকু অঞ্চলের মধ্যে তার ক্ষেত্রফল জানতে চাইছে। তাই এটা যদি আমার মূল বিন্দু হয় তাহলে এদিকে 1 বৃদ্ধি পেয়েছে, এইদিকে 1 বৃদ্ধি পেয়েছে, মানে এর ভূমিও 1, উচ্চতা 1, এদেরও ভূমি 1, এরও উচ্চতা 1। বোঝা গেল। দেখো যে 0 থেকে 2 আর 1 এ আছে আমাদের 0, মানে মূল বিন্দু বা মূল ফোঁটা, তাহলে এদিকেও 1 বৃদ্ধি পাচ্ছে, এদিকেও 1 বৃদ্ধি পাচ্ছে, তাহলে এক্সও যদি 1 বৃদ্ধি পায় ওয়াইও কি একই বৃদ্ধি পাবে। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে, হাফ গুণ, এটার ক্ষেত্রফল কত, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা 1 × 1 প্লাস এটার ক্ষেত্রফল কত, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ প্লাস হাফ মানে 1/1, সরি হাফ প্লাস হাফ মানে 1, এটাই কি আমাদের ফাইনাল অ্যান্সার। তো আশা করি টপিকটা বোঝা গেছে। আপাতত যোগজীকরণের মধ্যে এইটুকু অংশই ছিল আমাদের, ক্ষেত্রফল অংশটাও দেখলাম এবং সব অ্যাপ্লিকেশনের সূত্রগুলো ক্লিয়ার করলাম, এবং এগুলোর নিয়ে এক্সাম্পল কিছু কিছু কভার করেছি। এখন বাকি এক্সাম্পল গুলো তোমাদেরকে নিজে থেকে প্র্যাকটিস করে ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে টপিকটা, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রত্যেক বছরেই ভালো অ্যামাউন্টের একটা কোয়েশ্চেন হয় এই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন থেকে। যদিও এটা অনেকে কঠিন চ্যাপ্টার বলে, বাট প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্তে নিয়ে আসলে তোমাদের কাছে এটা সহজ হয়ে যাবে। তো আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারবা। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।